স্টুডিও ফ্রিকোয়েন্সি লাইভের নিবেদন হন্টেড 100-এ আজ আপনাদের জন্য রয়েছে নবনীতা মণ্ডলের লেখা সায়ান্না সিরিজের গল্প নিউক্লিয়তন্ত্র। গল্পের কাহিনী ও চরিত্র সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো রকম মিল একান্তই অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। লেখক নবনীতা মণ্ডল, জন্ম 1994 সালে হাওড়া জেলায়। রাজাবাজার সায়েন্স কলেজ এবং ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে রেডিও ফিজিক্স এবং ইলেকট্রনিক্সে মাস্টার্স করেছেন। তার নিজস্ব বেশ কিছু জার্নাল ও রিসার্চ ওয়ার্কও রয়েছে। বর্তমানে 4 ডাইমেনশন নামক একটি এডুকেশনাল ইনস্টিটিউটের কর্ণধার তিনি। এর পাশাপাশি চলে তার সাহিত্য চর্চা। ফেসবুকের জনপ্রিয় ভৌতিক গল্পের গ্রুপ ভূতভূতমে তার অজস্র লেখা প্রকাশিত আছে, যার মধ্যে উল্লেখযোগ্য দ্য টাইম র্যাপ, ঘড়ির কাঁটার বিপরীতে ইত্যাদি। আজ গল্প পাঠে রয়েছেন ব্রতদীপ। অন্যান্য চরিত্রে আকাশ, অভিষেক, শিপ্রা, তৃষা, রুবিনা, সৌমিক, নীল, মৌমিতা, সুরভি, রূপম এবং অনন্যা। গল্পের সূত্রধার অনন্যা। প্রচ্ছদ অলঙ্করণে সৌম্যদীপ। শব্দগ্রহণ অনন্যা। আবহ এবং সম্পাদনায় ফিনিক্স। পরিকল্পনা এবং পরিচালনায় অনন্যা। শুরু হচ্ছে আজকের গল্প নিউক্লিয়তন্ত্র। বাড়িটা বস্টন শহরের এক প্রান্তে। গাড়িটা যখন পৌঁছলো সন্দেহ হয়ে গেছে। ইতিমধ্যেই বরফের চাদরে মুড়ি দিয়েছে শহরটা। রাস্তায় এলইডি লাইটগুলোর আলো সেই বরফে প্রতিফলিত হয়ে জায়গাটাকে করে তুলেছে একেবারে মোহময়ী। এদিকটায় গুটি কয়েক বাড়ি। বাড়িগুলো খুব পুরনো না। জমজমাট শহর থেকে নিরালা খুঁজছে যারা, তাদের জন্য আদর্শ। গাড়ি থেকে নেমে ঠিকানাটা মিলিয়ে নিল সায়ান্না। হ্যাঁ, এটাই। বাউন্ডারি ওয়ালটা পেরিয়ে যেটা দৃষ্টি আকর্ষণ করছে সেটা ওই ব্যালকানিটা। কাঠের তৈরি ব্যালকানিতে হালদা হলুদ রঙের ল্যাম্প জ্বলছে। শেড থেকে বরফের স্তরগুলো ঝুলে রয়েছে নিচের দিকে। একটু পরেই যেন খসে পড়বে। ইতস্তত করে ডোরবেলটা টিপে দিল সে। কামিং, প্লিজ ওয়েট। মা। কতদিন দেখেনি মাকে সায়ান্না। অনেক অভিমান জমে আছে তার মনে, যদিও একবারের জন্যও বুঝতে দেবে না সে। এখানে একজন প্রফেশনাল প্যারানর্মাল এক্সপার্ট হিসেবে এসেছে সে। সেটাই তার প্রথম কাজ। দরজাটা খুলে বেরিয়ে এলেন সায়ান্নার মা, সমর্পিতা গুপ্ত। লম্বা, ছিপছিপে চেহারা, মাথায় কাঁচা পাকা মেশানো চুলগুলো এলোমেলো, মুখের চামড়া বেশ রুক্ষ ও কুচকানো। শেষবার তিনি কলকাতায় এসেছিলেন 3 বছর আগে। তখনও সায়ান্নাকে অনুরোধ করেছিলেন তাদের সাথে বস্টনে এসে থাকতে। আগের মতোই সে রাজি হয়নি, তবে মেয়ের প্রফেশনে বাধা দেননি তারা, বরং খুশি হয়েছিলেন। এটাই সায়ান্নার আলাদা সত্তা। সে আর 5 জনের থেকে অনেকটাই আলাদা। শোনি, হোয়াই ডিডন্ট ইউ ইনফর্ম আস? এটা তোমার কি খামখেয়ালিপনা? তুমি কি বড় হবে না? এতটা রাস্তা একা এলে? ইউর ড্যাড উইল বি আপসেট। ডোন্ট ওয়ারি মা, আমি ইন্ডিয়া থেকে একা এসেছি, আর তুমি এয়ারপোর্ট থেকে আনতে যাবার জন্য এত ব্যস্ত হচ্ছ কেন? আর আমি বাবিকে বাবি বলেই ডাকি, ড্যাড নয়। বিদেশে এসে বিদেশি হতে ফোর্স করো না প্লিজ। এবার কি আমি ভেতরে যেতে পারি? এসো। ট্রলিটা টানতে টানতে একটা ড্রয়িং রুমে এসে পড়ল সে। না, সত্যি সুন্দর করে সাজিয়েছে ওরা বাড়িটা। ইজি চেয়ারটায় গা এলিয়ে বসেছিলেন সুবিমল গুপ্ত। গুড ইভিনিং বাবি। মেয়ের কণ্ঠস্বরে চোখ মেলে তাকালেন। হ্যাঁ, ও তুমি কখন এলে? ইনফর্ম করোনি কেন? ওহ প্লিজ, মায়ের মতো এক প্রশ্ন স্টার্ট করো না তো। আই এম ভেরি টায়ার্ড। তারপর মায়ের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, আমার রুমটা কোন দিকে? ফ্রেশ হয়নি তাহলে একটু। কল মি ফর ডিনার উইদিন 1 আওয়ার। হ্যাঁ। ঘরটায় ঢুকেই টেবিল ল্যাম্পগুলো জ্বালালো সে। মাথাটা ধরেছে। এতটা জার্নি, বড় লাইটগুলো ঠিক ভালো লাগছে না। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে বিছানায় গা এলিয়ে দিল। ঘরের সব করা জানালা পর্দা দিয়ে ঢাকা। ঠিক বিছানার উল্টো দিকে যে জানালাটা আছে, তার দুটো পর্দার মিড পয়েন্টটা কিরকম একটা নেগেটিভ ভাইবস দিচ্ছে। সায়ান্নার মনে হলো এই জানালার বাইরে থেকে কেউ তাকে খুব সন্তর্পণে নিরীক্ষণ করছে। সে উঠে গিয়ে পর্দাটা সরিয়ে দিল। রাস্তার ওই পারে একটা বাড়ি, তারই একটা জানালা ঠিক এই জানালার মুখোমুখি।
সেখানে একটা ছায়ামূর্তি সায়ান্নার হঠাৎ আবির্ভাবে নিজ অস্তিত্বকে গোপন করতে চেয়ে ছট করে সরে গেল। ডিনারে বসেই কয়েকটা ফর্মাল কথাবার্তা সেরে নিল সে। আচ্ছা ভাবি, তোমার কলিগের মেয়ে সিমির রুমটা কি আমার রুমের জাস্ট অপোজিটেই? ইয়েস, বাট তুমি জানলে কি করে? না, জাস্ট গেস করলাম। যদিও আমি প্রবলেমটা ফোনে ব্রিফলি শুনেছি, স্টিল ইফ ইউ এক্সপ্লেন ওয়ান্স মোর। ওয়েল, আমি যতটুকু জানি বলছি। সিমি সূর্যদ্বীপ আর সেনোরিটার একমাত্র মেয়ে। ওই সূর্যদ্বীপের সাথে আমার আলাপ হয় ইউনিভার্সিটিতে। ও ইংলিশ লিটারেচারের প্রফেসর। বাঙালি বলে আমাদের খুব বন্ধুত্ব হয়ে যায়। তারপর আমরা একসাথে অনেক ট্যুরও করেছি। সিমিও সঙ্গে থাকতো। সেনোরিটা খ্রিশ্চান হলেও খুব মিশুকে। সব মিলিয়ে ভালোই কাটছিল দিনগুলো। সিমি একজন পেন্টার। ও ড্রয়িংগুলো দেখলে অবাক হতে হয়। অল্প বয়সে এত পরিণত ছবি আঁকতে পারে তা সত্যি ভাবা যায় না। মেয়েটা একটু চুপচাপ, ছিমছাম একটা মিষ্টি মেয়ে। সব মিলিয়ে হ্যাপি ফ্যামিলি ওদের। বাট হ্যাপিনেস ইজ লাইক সানলাইট। ডার্কনেস ইজ অলওয়েজ হিডেন ইনসাইড দ্যাট। বিফোর 2 months সিমি জেদ ধরল ও ইন্ডিয়া যাবে। আসলে আমরা ওকে ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গলের এত গল্প বলতাম, আর ও খুব মন দিয়ে শুনতো। সেখান থেকেই সম্ভবত ওর ইন্টারেস্টটা গ্রো করে। তোমরা বলতে? স্ট্রেঞ্জ। সায়ান্নার কথায় ব্যঙ্গের সুর স্পষ্ট হয়ে উঠল, কিন্তু তার তোয়াক্কা না করে মিস্টার গুপ্ত বলে চললেন, মেয়ের আবদার রাখতে সূর্য ট্রিপ প্ল্যান করেও ফেলল। সেনোরিটাও খুব এক্সাইটেড ছিল ফার্স্ট টাইম ইন্ডিয়া দেখার জন্য। আমরা ওদের এয়ারপোর্টে সি অফ করে এলাম। পরবর্তী ঘটনাগুলো আমি জানতে পারি ওরা ফেরার পর। সূর্যের হোম টাউন হাওড়া। সেখানে বিশাল বড় জয়েন্ট ফ্যামিলি তার। সূর্যের বাবা তার খ্রিশ্চান বিয়ে করাটা মেনে নিতে পারেননি, তাই বিয়ের পর কোনো দিন যাওয়াও হয়নি ওদের। কিন্তু এবারে নাতনিকে দেখে সব ভুলে তিনি ওদের আপন করে নিলেন। সিমি আর সেনোরিটার যত্নে কোনো ত্রুটি রইল না। এই সিমির এক জেঠুর ছেলে রিক, প্রায় তারই সমবয়সী। তার সাথে খুব বন্ধুত্ব হয়ে গেল তার। রিকের একটা ছোট্ট লাইব্রেরি আছে। সেই লাইব্রেরিতে অনেক বই ছিল। সূর্যই সিমির মধ্যে বাংলার ইন্টারেস্ট গ্রো করায়। সি নোজ বেঙ্গলি ভেরি ওয়েল। সেই সব বই পড়ে পরিবারের আদর ভালোবাসায় বেশ কাটছিল সিমির দিন। ওরা প্রায় 1 মাসের জন্য গিয়েছিল। আফটার ফার্স্ট উইক দে ফাউন্ড সাম চেঞ্জ ইন হার। ও সারাদিন ঘরের দরজা বন্ধ করে থাকতো। কেউ কিছু প্রশ্ন করলেই উইকনেস বলে কাটিয়ে দিতে লাগলো। কেবলমাত্র রিক এলে ও একটু বাইরে আসতো, কিছু কথাবার্তা বলতো, তারপর আবার ঘরে ঢুকে যেত। এত বড় বাড়িতে সিমির ঘরটা ছিল নির্জনতম প্রান্তে। নিরিবিলি পছন্দ বলেই ওকে এই ঘরটা দেওয়া হয়েছিল। ফলে ওর গতিবিধি নিরীক্ষণ করা যায়নি শুরু থেকে, আর কেউ প্রয়োজন বোধও করেনি। আবহাওয়া, পরিবেশ, লোকজন সব চেঞ্জ হয়েছিল। প্রথমে এক্সাইটেড হলেও পরে ভালো লাগতে নাও পারে, সেই ভেবে ওকে ওর মতো ছেড়ে দেওয়া হয়েছিল। ঘটনাটা ঘটল অন দ্য 8th ডে। সিমির এক কাকিমার এক মাথা ঘন চুল ছিল। ও ঠাম্মি সেদিন রাতে সেই কাকিমার চুলে তেল মাখিয়ে দিচ্ছিলেন। অদ্ভুতভাবে সেই দিন সিমি ওখানেই উপস্থিত থাকে। এমন একটা স্থির অথচ ক্রূর দৃষ্টিতে তাকিয়েছিল ও সেই চুলের দিকে। কয়েক মিনিট পর চিৎকার করে ওঠেন সিমির ঠাম্মি। তাঁর হাতে মুঠো মুঠো চুল উঠে আসে হঠাৎ করেই। সঙ্গে সঙ্গে সিমির কাকিমার মাথায় অসম্ভব যন্ত্রণা শুরু হয়। এই রকম ইনসিডেন্ট আগে কোনো দিন হয়নি। রাত প্রায় 11টা। তারপর রবিবার। ডাক্তার পাওয়ার সম্ভাবনা নেই বলেই ওরা রাতটা দেখার সিদ্ধান্ত নিলেন।
ততক্ষণে মাথা প্রায় অর্ধেকের বেশি ফাঁকা হয়ে গিয়েছে। এবার সেই বাকি অর্ধেক অংশ থেকেও চুল খসে পড়ছে। পরদিন ওকে হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু সমস্ত পরীক্ষা করেও কোনো রোগ ধরা পড়েনি। এর দিন দুয়েক পরে একদিন ডিম্পির মাঝরাতে ঘুম ভেঙে যায়। ডিম্পি সিমির পিসির মেয়ে, মামার বাড়িতেই থাকে। বয়সে সিমির চেয়ে একটু ছোট। ঠিক কি হয়েছে তা সে বুঝতে পারে না। ঘরটা তার কাছে অসম্ভব ব্যবসা আর গুমোট মনে হয়। একবার বাইরে বেরিয়ে বারান্দায় পায়চারি করতে করতে অদ্ভুত এক শব্দ কানে আসে তার। গুনগুন অথচ অবিরাম। তার ভাষা স্পষ্ট নয়, যেন খুব চাপা স্বরে কেউ মন্ত্রপাঠ করছে। এ এত রাতে? শব্দটার উৎস খুঁজতে খুঁজতে নিজের অজান্তেই সে গিয়ে পড়ে বাড়ির নির্জন দিকটায়। তবে কি শব্দের উৎস সিমির ঘর? হ্যাঁ, ঠিক তাই। আস্তে আস্তে শব্দের প্রাবল্য বাড়ছে, সঙ্গে একটা ক্ষীণ ধাতব শব্দ। ডিম্পি প্রথমেই দরজায় ধাক্কা না দিয়ে জানালা দিয়ে দেখার চেষ্টা করল। সামান্য ফাঁক করে সে যা দেখল তাতে তার রক্ত জল হয়ে যাওয়ার উপক্রম। সিমির সামনের মেঝেতে কিছু জিওমেট্রিক শেপ, একটা হেক্সাগন সিঁদুর দিয়ে রাঙানো। সেই জিওমেট্রির চারপাশে রাখা রয়েছে অসংখ্য হাড়ের টুকরো। বিড়বিড় করে মন্ত্র পড়ছে সিমি। ঘরে কোনো বাতাস নেই। জ্বলন্ত মোমবাতির শিখা একদম স্থির, নিশ্চল। ধাতব শব্দটা একটানা নয়। কোনো শক্ত পাথরকে লোহার হাতুড়ি পিটলে যেই রকম শব্দ ওঠে, অনেকটা সেই রকম। সেটার উৎস খুঁজতে গিয়েই ডিম্পি দেখল এই ঘরে সিমি একা নয়, আর একজন কেউ আছে। কালো কাপড়ে তার মুখ ঢাকা, পুরুষ অবয়ব, কিন্তু মাত্র একটি মোমবাতির আলোয় তাকে ঠিক করে চেনা গেল না। তার হাতেই রয়েছে হাতুড়ি। সেই হাতুড়ি দিয়ে সন্তর্পণে সে আঘাত করে চলেছে কালো রঙের একটা বস্তুতে। এতটা বলে মিস্টার গুপ্ত একটু দম নেওয়ার জন্য থামলেন। ডিনার টেবিলে পেন ড্রপ সাইলেন্স। তারপর বুদ্ধিমতী সে সেই দিন সিমিকে ঘাঁটায়নি। পা টিপে টিপে চলে এসেছিল ওখান থেকে। বুঝেছিল এগুলো কোনো ভয়ঙ্কর তন্ত্রবিদ্যা। এরপর দুদিন রাতেও ব্যাপারটা লক্ষ্য করে। দিনের বেলা সিমিকে চোখে চোখে রাখে। সিমি এই কদিন একেবারে স্বাভাবিক আচরণ করে। আচমকা টেলিফোনের শব্দে চমকে ওঠে সবাই। হ্যালো, ইয়েস, কামিং। শায়না এসে গেছে। সি ইজ অলসো কামিং উইথ মি। হ্যালো সোনি, তুমি কি একবার আসবে? অ্যাকচুয়ালি সিমির শরীরটা খুব খারাপ করছে, পালস ফল করছে। হ্যাঁ হ্যাঁ, আসছি। মা তুমি থাকো, ইউ ডোন্ট নিড টু গো। গেটটা খুলে ওরা যখন সিমির বাড়িতে ঢুকল, চারিপাশের পরিবেশটা কেমন যেন থমথমে হয়ে আছে। চাঁদটাও মলিন। তারাগুলো পিটপিট করে কাউকে যেন তাদের বাড়িতে ঢোকার আগাম সংকেত দিচ্ছে। দপ করে সব আলোগুলো নেমে গেল এই বাড়িটার। কয়েক মুহূর্ত অপেক্ষা করার পর টর্চ হাতে বেরিয়ে এলেন মিস্টার সূর্যদীপ। সরি, এইভাবে লাইটস অফ হয়ে যাবে বুঝতে পারিনি। তোমাদের ট্রাভেলে ফেলে দিলাম। নো আঙ্কেল, ইটস অল রাইট। আমি শায়না। প্লিজ কাম ইন। ওরা এসে ঢুকলো একটা ঘুটঘুটে অন্ধকার লিভিং রুমে। রিটা, সি শায়না। সিনিয়রিটা একবার শায়নার দিকে চোখ তুলে তাকালেন। তার মুখে মমতার করুণ আভাস ফুটে উঠল। তিনি আস্তে আস্তে উঠে কয়েকটা মোমবাতি জ্বালিয়ে দিলেন। মৃদু আলোয় চোখ শান্তি পেলেও অন্ধকার দূর হল না। আন্টি, ইজ সিমি অলোন নাও? নো, হার গভর্নেন্স ইজ উইথ হার। নো আঙ্কেল, আমি যদি খুব ভুল না হই তাহলে ও একাই আছে। তাড়াতাড়ি আসুন। কথাটা শেষ করে লিভিং রুমের একটা
নির্দিষ্ট দিকে এগিয়ে গেল সায়ান্না। সবাই চললেন তার পিছন পিছন। তারা এটাও খেয়াল করলেন সায়ান্না চলেছে সিমির রুমের দিকেই, কিন্তু আগে কোনোদিনই সেই বাড়িতে আসেনি। লিভিং রুমটা পেরিয়ে টানা লম্বা করিডোর, তার শেষ প্রান্তে একটা ঘরের দরজা আধা ভেজানো অবস্থায় খোলা রয়েছে। সেই দরজার ওপর বারবার একটা জোরালো সাদা আলো এসে পড়ছে, আবার পরের মুহূর্তেই সরে যাচ্ছে। এগিয়ে গিয়ে দরজাটা খুলল সায়ান্না। মেঝেতে পড়ে আছে একটা হাই ভোল্টের লম্বা টর্চ। তার সিলিন্ড্রাইকাল হ্যান্ডেলটা মাটিতে গড়িয়ে গড়িয়ে ইকুইলিব্রিয়াম খোঁজার ব্যর্থ প্রয়াস করে চলেছে। এদিক ওদিক, এদিক ওদিক, কিন্তু ঘর তো ফাঁকা, কেউ নেই। সেনিয়রিটার চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। এছাড়াও ঘরে একটা অদ্ভুত শব্দ আসছে, কারোর চাপা গোঙানি, সঙ্গে একটা ভ্যাপসা গন্ধ। কিছু পচেছে বোধ হয়। শব্দটার উৎস খুঁজতে এগিয়ে যান সূর্যদীপ। তারপর সায়ান্না এগিয়ে যায়। বিছানার আড়ালে মেঝেতে হাত পা মিলে পড়ে আছেন লারা। বয়স আন্দাজ 60, ফর্সা ও সুশ্রী গরম। ইনি সিমির গভর্নেস। ছোটবেলা থেকেই মানুষ করেছেন সিমিকে, কিন্তু তার এই কি অবস্থা! মাথা ফেটে গলগল করে রক্ত পড়ছে। জোরে কাউকে ডাকবেন তার ক্ষমতাও নেই। আর কিছুক্ষণ এই অবস্থায় থাকলে অজ্ঞান হয়ে যাবেন। হ্যামারেজও অস্বাভাবিক নয়। সিনিয়রটা চটপট ড্রয়ার খুলে ফার্স্ট এড বক্স বের করলেন। অ্যাম্বুলেন্সে কল করলেন সূর্যদীপ। ঘটনার আকস্মিকতা কয়েক মুহূর্তের জন্য ভুলিয়ে দিল সিমির কথা, কিন্তু একজন সে কথা ভোলেনি। আঙ্কেল, আপনি আমার সঙ্গে আসুন, বাকিরা প্লিজ স্টে হিয়ার। সায়ান্নার রিস্ট ওয়াচটা হঠাৎ ব্লিঙ্ক করতে শুরু করে। ওয়াশরুমে দরজাটা খুলে সাবধানে টর্চটা ফেলে সে। এক কোণে একটি মেয়ে হাঁটুর উপর মাথা দিয়ে শুয়ে আছে। তার মাথার ঘন কাঁথার মতো চুল এলো করে বিস্তৃত একখানি কালো মেঘের মতো। টর্চটা ফেলতে সে মেয়ে আস্তে আস্তে মুখ তোলে। কি বিভৎস! চোখ কোটরে বসে গেছে। সেই চোখ ভীষণভাবে লাল, কপালে একটা গভীর ক্ষতচিহ্ন, মুখে রক্তমাখা, ঠোঁটে এক নিষ্ঠুর ভয়ানক হাসি লেগে রয়েছে। শিউরে উঠল সায়ান্না। ওকে, মিস্টার সূর্যদীপ নির্বিকার। এই দৃশ্য আজ থেকে 2 সপ্তাহ ধরে চলছে। হঠাৎ একটা খিলখিলিয়ে হাসির শব্দ গোটা ওয়াশরুমের মেঝে আর দেওয়ালে প্রতিফলিত হতে থাকে। সেই বিভৎস শব্দ পরিবেশকে এতটাই নারকীয় করে তোলে যে সায়ান্নাও মুহূর্তের জন্য হতভম্ব হয়ে যায়। তারপরই হঠাৎ অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ধরাধরি করে সিমিকে বাইরে আনা হয়। বিছানায় শুইয়ে দেওয়া হয় তাকে। সূর্যদীপবাবু ও সুবিমলবাবু লারাকে নিয়ে হসপিটালে গেছেন। সিমির মাথায় হাত বুলিয়ে অঝরে কাঁদছেন সেনরিটা। সায়ান্নার মাও এসেছেন কিছুক্ষণ আগে। মা, বাকিটা কি তুমি বলবে? আন্টিও আছেন এখানে। সিমি খুব টায়ার্ড, এখনই ও উঠবে না। 2 দিন এভাবে চলার পর ডিম্পি ডিসিশন নেয় সিমির কথাটা সকলকে জানাবে। রাত তখন আন্দাজ 1:30। সূর্যদীপ আর সেনরিটাকে সবটা বলে ঘর থেকে ডেকে নিয়ে আসে ডিম্পি। ইচ্ছে করেই আগে বলেনি, কেউ বিশ্বাস করবে না, তাই সবাইকে দেখিয়ে দিতে চায়। দুরু দুরু বুকে ওরা এগিয়ে চলে সিমির ঘরের দিকে। নিজের হৃৎপিণ্ডের শব্দটাও যেন চমকে দিচ্ছিল ডিম্পিকে। সূর্যদীপ ছিলেন নির্বিকার। তার মতে ডিম্পি স্বপ্ন দেখেছে। 3 দিন ধরে একই ঘটনা ঘটেছে আর কেউই কিছু টের পাবে না। সামনের লম্বা হলঘরটা পেরিয়ে একটা সিঁড়ি উঠে গেছে। সেই সিঁড়ি দিয়ে উঠে একটা লম্বা বারান্দা পেরিয়ে সিমির রুম। না, আজ কোনো শব্দ নেই, বরং একটু যেন বেশি নিঃশব্দ। রাতের নিজস্ব শব্দগুলো যেন লুকিয়ে পড়েছে কোনো পর্দার আড়ালে, আর ওঁত পেতে অপেক্ষা করছে ভয়াবহ কিছুর। সিমির ঘরের সামনে গিয়ে ওরা দেখে দরজা বন্ধ। জানলাগুলোও আজ ভিতর থেকে বন্ধ। সূর্যদীপ এগিয়ে গিয়ে দরজায় নক করেন।
যদিও এত রাতে মেয়েকে ডিস্টার্ব করতে তার একেবারেই ইচ্ছে করছিল না। 2-3 বার নক করে সাড়া না পেয়ে একটু ধাক্কা দিতেই তিনি খেয়াল করেন দরজাটা ভেতর থেকে বন্ধ নেই, বরং ভেজানো আছে। আলতো করে খুলে তিনি ভিতরে উঁকি মারেন, কিন্তু জমাট বাঁধা অন্ধকার ছাড়া আর কিছুই চোখে পড়ে না ওনার। ডিম্পি এগিয়ে এসে টর্চটা ফেলে ভেতরে এবং লাইটটা জ্বালিয়ে দেয়। ঝলমলে সাদা আলোয় ভরে ওঠে ঘর, কিন্তু সিমি ঘরে নেই। এত রাতে কোথায় যাবে? একটা অজানা আশঙ্কায় বুকটা কেঁপে ওঠে ওদের। মন বলতে থাকে সিমি ইজ ইন ডেঞ্জার। ওয়াশরুমেও পাওয়া যায় না সিমিকে। ওরা সারা বাড়ি তন্ন তন্ন করে খোঁজে। বাড়ির সবাই জেগে যায়। এমন সময় কেউ একজন এসে বলে বাড়ির মেন গেট খোলা, তাতে তালা নেই। তবে কি সিমি বাড়ির বাইরে? এত রাতে কোথায় খুঁজবে তারা সিমিকে? বাড়ির টেলিফোনটা হঠাৎ বেজে ওঠে। তাড়াতাড়ি গিয়ে ফোনটা তোলেন সূর্যদীপ। হ্যালো সূর্য, আমি রাতুল দা। তোর মেয়েকে না আমি আমাদের পাশের পরিত্যক্ত কারখানাতে ঢুকতে দেখেছি। জানিস তো আমি একা মানুষ, তারপর বাতের ব্যথা, রাতে চলতে ফিরতে পারি না। ঘুম আসছিল না, তাই জানলা দিয়ে বাইরে তাকিয়েছিলাম। তখনই দেখি ধবধবে ফর্সা, ওটা সিমি। এই তুই তাড়াতাড়ি আয়। থ্যাংক ইউ সো মাচ দাদা। আমরা সিমিকে খুঁজে পাচ্ছিলাম না, এক্ষুনি আসছি। রিটা, লেটস গো। সিমিকে রাতুল দা পাশের ক্লোজড ইন্ডাস্ট্রিতে ঢুকতে দেখেছে। দাদা আমিও যাবো তোর সঙ্গে। চল। হঠাৎ হুড়মুড়িয়ে বৃষ্টি নামে, সঙ্গে ভীষণ বজ্রপাত। রাস্তায় বেরোনো অসম্ভব হয়ে দাঁড়ায়। ওদের যেতেই হবে। সবাই ভিজে চান করে যান, তবুও এগিয়ে চলতেই হবে। 3 জনের মনেই চলছে উথাল পাথাল। ওই তো কারখানাটা দেখা যাচ্ছে, ঘুটঘুটে অন্ধকার। কিন্তু পুরোটাই কি না, একটা ঘর থেকে ক্ষীণ আলো ভেসে আসছে, মোমবাতি জ্বালার হলুদ আলো। সন্তর্পণে পা টিপে টিপে ঢোকেন ওরা সেখানে। সিমির সাথে যে আছে সে টের পেলে সিমির বিপদ হতে পারে, তাই খুব সাবধানে টর্চের আলো যথাসম্ভব নিচের দিকে করে এগিয়ে চলেন ওরা। বৃষ্টির শব্দ হয় ওদের আত্মগোপনের অস্ত্র। ঘরটায় অনেকগুলো মোমবাতি জ্বলছে। জানলা দরজা সব পর্দা দিয়ে ঢাকা। মেঝের ওপর শুয়ে আছে একটি যুবতী, সম্পূর্ণ নগ্ন। গত মাসের 13 তারিখে সে কৈশোর থেকে যৌবনে পদার্পণ করেছে। তাকে ঘিরে দাঁড়িয়ে আছে 7 জন বলিষ্ঠ পুরুষ। তাদের পরনে লাল কাপড়, কপালে রক্ত তিলক। সেই ঘরের মধ্যেই রয়েছে আরেকটি ঘর, যেখানে চলছে শয়তানের উপাসনা। মন্ত্রপাঠে গমগম করছে কারখানা ঘর। এই পুরুষগুলোর মধ্যে একজন এগিয়ে আসছে মেয়েটির দিকে, চোখে মুখে লালসা স্পষ্ট। বাকিদের দৃষ্টিও মেয়েটির উপর স্থির। মেয়েটি কিন্তু নির্বিকার, যেন জোর করে না, স্বেচ্ছায় সঁপে দিয়েছে নিজেকে এদের কাছে। দড়াম করে একটা ধাক্কা পড়ল দরজায়। সশব্দে ভেঙে গেল পুরনো মরচে ধরা দরজার ছিটকিনি। 7 জনের দৃষ্টি ঘুরে গেল দরজার দিকে। দরজা দিয়ে ঢুকলেন সূর্যদীপ, সেনরিটা আর সূর্যদীপের ভাই ইন্সপেক্টর অয়ন দাস। কি হিংস্র তাদের দৃষ্টি! দৌড়ে গিয়ে পাশের লাল কাপড়টা দিয়ে ঢেকে দিলেন সেনরিটা তার মেয়ের নগ্নতা। তারপর মুখে জড়িয়ে নিলেন তাকে। কিন্তু সকলকে অবাক করে অট্ট হাসিতে ফেটে পড়ল সিমি। ইন্সপেক্টর কিছু করার আগেই ঘরটা হঠাৎ ভরে উঠল বিশ্রী পচা গন্ধে। ঘরে অক্সিজেন হঠাৎই কমতে লাগলো। সকলেরই হাত পা অবশ হয়ে যেতে লাগলো। পাশের ঘরে থেমে গেছে মন্ত্রোচ্চারণ, বরং সেই ঘর থেকে বেরিয়ে আসছে এক রাশ কালো ধোঁয়া। মুহূর্তে ঢেকে ফেললো সেই ধোঁয়া ঘরটাকে। সেনরিটা শক্ত করে ধরে আছে সিমিকে। চোখের সামনে আস্তে আস্তে অস্পষ্ট হয়ে আসছে বাকিদের অবয়ব। কয়েক মুহূর্ত পর সিঁড়ি দিয়ে দুর্দার শব্দ শোনা গেল। ওরা পালিয়েছে। ইন্সপেক্টর ছুটলেন, কিন্তু কাউকে ধরতে পারলেন না। সিমিকে কোনো মতে বাড়ি নিয়ে আসা হলো। পরদিন থানায় ডায়েরি করা হলো। কিন্তু অন্ধকারে যারা ছিল তাদের সঠিক স্কেচ বানানো গেল না। এদিকে সিমি সকলের সামনে জানালো যে তার কিছুই মনে নেই। সে রাতে ঘুমিয়েছে
এবং সকালে উঠেছে। পরের কটা দিন এক মুহূর্ত সিমিকে একা ছাড়া হলো না। ওরা যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসার চেষ্টা করলেন। সিমিও আস্তে আস্তে স্বাভাবিক হয়ে উঠতে লাগলো। এদিকে সিমির সেই অসুস্থ কাকিমাও সেরে উঠেছেন ধীরে ধীরে। কোনো রোগী তার ছিল না। কয়েকটা টেস্ট করানোর পর সেদিন রিপোর্ট আসে তিনি প্রিলিমিনারি স্টেজে প্রেগনেন্ট ছিলেন। তার মিসক্যারেজ হয়ে গেছে, আর কোনোদিন তিনি কনসিভ করতে পারবেন না। ঘটনাটা খুবই মর্মান্তিক। এদিকে পরদিনই ফেরার কথা ওদের। হঠাৎ হাতে একটা চিঠি নিয়ে হন্তদন্ত হয়ে ছুটে আসে রিক। কাকুন, কাকুন, এটা বলে হাতটা সামনে বাড়িয়ে দেয় সে। সূর্যদীপ চিঠিটা খুলে দেখেন তাতে লাল রং দিয়ে লেখা সিমিকে। চিঠিতে লেখা ছিল এইরকম: সাবধান, সিমিকে এখান থেকে নিয়ে গিয়ে কোনো লাভ হবে না। ওকে আমাদের শয়তানের কাছে উৎসর্গ করতেই হবে। নিয়ে গেলেও আমরা ফিরিয়ে নিয়ে আসব, কিন্তু সহজ রাস্তার বদলে যদি কঠিন রাস্তায় যেতে হয় তবে ফলটা ভালো হবে না। একসাথে অনেক জন মরবে। ভেবে দেখুন কোনটা চান। চিঠিটা তৎক্ষণাৎ ফরেন্সিকে পাঠানো হয় এবং সেখানে রিক এবং সূর্যদীপ ছাড়া আর কারোর হাতের ছাপ পাওয়া যায় না। আর লাল রঙের যে পদার্থ দিয়ে ওটা লেখা, সেটা আর কিছুই না, তাজা রক্ত। তদন্ত চলতে লাগলো সিমির কাকার তত্ত্বাবধানে। ওরা ফিরে এলেন সিমিকে নিয়ে প্রায় 2 উইকস আগে। তারপর থেকেই সিমি বদলে যেতে থাকে। বাড়ির বাইরে ওকে যেতে দেওয়া হতো না বলে ঘরে ভাঙচুর করত প্রথমে, এরপর আস্তে আস্তে অস্বাভাবিকতা ধরা পড়তে থাকে। একদিন মাঝরাতে লারা কাউকে একটা সিঁড়ি দিয়ে উঠতে দেখে ছাদের দিকে। একটা নারীর অবয়ব যেন অন্ধকারে চাদর মুড়ি দিয়ে চট করে সরে যায় সিঁড়ির বাঁকে। লারার সন্দেহ হয়। সে সিমির ঘরে এসে সিমিকে দেখতে পায় না। তখন সে সেনরিটাকে ডেকে নিয়ে ছাদের দিকে পা বাড়ায়। দরজাটা আলতো করে ভেজানো। অতি সন্তর্পণে পা বাড়ায় ছাদে, আর তখনই বুকের ভেতর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। সেদিন আকাশে চাঁদ ছিল না, ছাদটা খুটখুট করছে অন্ধকারে। দরজার মুখোমুখি ছাদের আলসের উপর দিয়ে একটা জমাট বাঁধা অন্ধকার এই প্রান্ত থেকে ওই প্রান্তে হেঁটে চলেছে, আর তাকে ঘিরে অজস্র বাদুড় উঠছে ডানা মেলে। কি বিভৎস! টর্চের আলোটা ফেলতেই তারা দেখে এটাই সিমি, আবার সম্পূর্ণ নগ্ন। সে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকায় ওদের দিকে। চোখ দুটো টকটকে লাল, মুখে ক্রুড়ো ব্যঙ্গের হাসি। সেই হাসি ক্রমশ বাড়তে বাড়তে অট্ট হাসিতে রূপান্তরিত হয় মুহূর্তে। প্রচন্ড ভয়ে সেনরিটার হাত পা অবশ হয়ে যায়। ভয়টা অলৌকিক কিছু ঘটেছে বলে না। পর মুহূর্তে সিমি যখন হাসি থামিয়ে নিচে মাটির দিকে তাকায়, সে চাহনিতে স্পষ্ট ইঙ্গিত দেয় যে এই মুহূর্তে সে ঝাঁপ দেবে, অর্থাৎ সাবধান, এক পা এগোলেই। সেনরিটার স্নায়ু যখন কাজ করা বন্ধ করে দিয়েছে, ঠিক তখনই আর একজন মা তার জন্ম না দেওয়া সন্তানের প্রতি কর্তব্যে ত্রুটি রাখে না। অসম্ভব তৎপরতায় প্রায় এক লাফে আলসের কাছে গিয়ে দুহাতে জাপটে ধরে সিমিকে। সঙ্গে কিছু অজানা মন্ত্র পাঠও করে। দানবিক জোর তখন সিমির গায়ে, তবুও সে হেরে যায় পালিত মায়ের ভালোবাসার কাছে। অজ্ঞান হয়ে লারার বুকেই লুটিয়ে পড়ে। সেই দিন সম্ভবত সূর্যদীপ বাড়িতে ছিলেন না। পরদিন তিনি ফিরতে সমস্তটা তাকে জানানো হয়। তিনি ডিসাইড করেন একজন সাইকোলজিস্টের সাথে কনসাল্ট করার। লারা বেশ বুঝতে পারছিল এ কোনো সাধারণ সাইকোলজিস্টের কাজ নয়, তাই ও সূর্যদীপকে প্যারানর্মাল এক্সপার্টের কথা বলে। তখনই আমি তোমায় কল করি। পরদিন সাইকোলজিস্ট এসে সিমিকে ইমিডিয়েট হসপিটালে অ্যাডমিট করার কথা বলেন, কিন্তু সেনরিটা চান সিমির চিকিৎসা বাড়িতেই হোক। অনেকগুলো টেস্ট করানো হয়। 3 দিন পর রিপোর্ট আসার কথা। বেশ কড়া ডোজের ঘুমের ওষুধ চলছে। বেশিরভাগ সময়টা সিমি ঘুমিয়েই কাটায়। তার ঘর থেকে সমস্ত হার্মফুল ইকুইপমেন্ট সরিয়ে ফেলা হয়েছে ডক্টরের নির্দেশে, আর বাইরে থেকে দরজা বন্ধই রাখা হয়।
এর 2 দিন পর একদিন দুপুরের ঘটনা। সেই দিন বেশ স্নোফল হয়েছিল, আর সম্ভবত সানডেও ছিল। চিলিং কোল্ড ওয়েদার। সূর্যদীপও বাড়িতেই ছিলেন, তাই লারা একটু ছুটি নিয়ে তার কাজে গিয়েছিল। হঠাৎ সিমির ঘরের দরজার ভেতর থেকে টোকা পড়তে শুরু করে। 1, 2, 3 আলতো টোকা। তারপর 1, 2, 3 টোকার জোর বাড়ছে। শেষমেশ প্রচণ্ড জোরে ধাক্কা দিতে থাকে সে দরজায়। এইরকম কিছু হলে ইনস্ট্রাকশন ছিল ওকে একটা ইঞ্জেকশন দিতে হবে। সূর্যদীপ এগিয়ে যান, দরজাটা খুলে ফেলেন তিনি। সামনের জানলার ঘষা কাঁচ দিয়ে আবছা দিনের আলো এসে পড়েছে। রুম হিটার চলা সত্ত্বেও ঘরটা কি অস্বাভাবিক রকমের ঠান্ডা। কিন্তু সিমি তো বিছানায় নেই, তার বদলে বিছানায় পড়ে আছে তার কিছু পুতুল। প্রচণ্ড আক্রোশে সেগুলো খণ্ড খণ্ড করে ছেঁড়া। তার ভিতর থেকে তুলো বেরিয়ে ঘরে উঠছে ইতিউতি। বারবি জ্বরগুলোর হাত পা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারিদিকে। তাদের মাথায় সোনালি চুলগুলো, যা সযত্নে শ্যাম্পু করিয়ে কালারিং রিবন দিয়ে বেঁধে দিত সিমি, সেগুলো নিজের হাতে একটা একটা করে ছিঁড়ে ফেলেছে সে। কি প্রচণ্ড ভয়ানক! কিন্তু সিমি কোথায়? ওয়াশরুমে নক করলেন সূর্যদীপ। না, দরজা খোলা। সিমির ঘরে ঢুকেই দরজার পাশেই রয়েছে একটা বেশ উঁচু আলমারি। ওয়াশরুমের দরজাটা ঠিক তার উল্টো দিকে। সেদিক থেকে ফিরতেই সূর্যদীপের চোখ পড়ল আলমারির মাথায়। সেখানে এক কোণে গুটি সুটি মেরে বসে আছে সিমি, আর তার চোখ দুটো সম্পূর্ণ কালো। এও কি সম্ভব? কিছু বুঝে ওঠার আগেই সেখান থেকে লাফ দেয় সিমি, আর সূর্যদীপের গলা নখ দিয়ে ক্ষতবিক্ষত করে দেয়। আতঙ্কে চিৎকার করে ওঠেন তিনি। সেনরিটা দৌড়ে এসে ভয়ানক অবস্থা দেখে কোনো মতে ইঞ্জেকশন পুশ করে দেন। এর কয়েক মুহূর্ত পর সিমি আস্তে আস্তে নিস্তেজ হয়ে শেষে ঘুমিয়ে পড়ে। তখনই আমি তোমায় একটা ছোট্ট ডেসক্রিপশন দিয়ে এখানে আসতে রিকোয়েস্ট করি তাড়াতাড়ি। ফোনে প্রায় কিছুই সেরকম বলতে পারিনি। এখন তোমার উপরেই আমরা ডিপেন্ড করে আছি। প্রথমেই আমাদের জানতে হবে যে ওর মধ্যে যে ইভিল স্পিরিটটা রয়েছে সেটা কিভাবে এসেছে। মানে ওর ইচ্ছে নাকি ওকে দিয়ে এগুলো জোর করে করানো হয়েছে? আন্টি, ক্যান ইউ টেল মি ওয়েদার শি হ্যাজ অ্যান এনিমি, ফ্রেন্ডস অর রিলেটিভস? আমি একটু বেঙ্গলি বলতে পারি। মাই মাদার ওয়াজ এ বেঙ্গলি। সিমির এনিমি? আই ডোন্ট থিঙ্ক সো। উইথ হার ফ্রেন্ডস প্রবলেম হয়েছে বলে আই হ্যাভ ডাউট। ওর এই প্রবলেমটা এখনই আমি কাউকে জানাইনি। ইন দিস কান্ট্রি প্যারানর্মাল অ্যাক্টিভিটি রিসার্চ ইজ ওয়েল ডেভেলপড, বাট আই ডোন্ট ওয়ান্ট আমার মেয়েকে ওরা অ্যাজ আ রিসার্চ এলিমেন্ট নিক। শি ইজ ইল, এটাই সবাই জানে। আর ইন্ডিয়া, ওখানে গিয়েই তো এই প্রবলেমটা শুরু হয়েছে। কোনো রিলেটিভকে আপনি সন্দেহ করেন? সবাই খুব হ্যাপি ছিল। শি ওয়াজ গ্রেটলি অ্যাডমায়ার্ড। বাট এখন কেউ যদি ফেক প্রোফাইল মেনটেন করে, হাউ ক্যান আই নো? শেষের কথাগুলো বলতে বলতে গলা ভারী হয়ে আসে সেনোরিটার। সায়ান্না বেশ বুঝতে পারে সেনোরিটা ভীষণভাবে আঘাত পেয়েছেন এবং ইন্ডিয়াতেই যে কিছু একটা করেছে তার পরিবারের লোক, সে বিশ্বাস তার স্পষ্ট। কিন্তু কে সেটা আন্দাজ করতে পারেননি। মা, আজ আমি এখানেই থাকবো। সেমিকে ওয়াচ করাটা আমার দরকার। আর আন্টিও একা থাকলে একদম সেফ হবে না ব্যাপারটা। বাবিরা ফিরতে পারবে কিনা বোঝা যাচ্ছে না তো। বাট শোনি, এই সিচুয়েশনে আমি তোমায় একা। মা, আমি একজন প্যারানর্মাল এক্সপার্ট। আই হ্যাভ টু ডু মাই ডিউটি। আর দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম। ওকে, ইউ টু প্লিজ টেক কেয়ার। সমর্পিতা বেরিয়ে গেলেন। সায়ান্না পরিস্থিতি হালকা করার জন্যই সেনোরিটার সঙ্গে কথা বলতে লাগলো। ইউ ডোন্ট নিড টু স্টে হিয়ার আন্টি। নো মাই চাইল্ড, আই ক্যান্ট লিভ ইউ হিয়ার অ্যালোন। প্লিজ আন্টি, আমাকে আমার কাজটা করতে দিন। ওকে। আচ্ছা আন্টি, আঙ্কেলের সাথে ওর মুখের বেশ মিল রয়েছে না? কিন্তু আঙ্কেলের স্কিন টোন তো এত ফেয়ার নয়। আর আপনার মধ্যেও একটা ইন্ডিয়ান ভাব আছে। আপনার মা ইন্ডিয়ান বলেই হয়তো আপনার স্কিন টোনটাও ইন্ডিয়ানদের মতোই। কিন্তু সিমির ক্ষেত্রে ব্যাপারটা কমপ্লিটলি ডিফারেন্ট। তাই ইন্ডিয়াতে ওকে বাকিদের থেকে সহজেই আলাদা করা যায়। সেই জন্যই রাতুলবাবু ওকে চিনতে পেরেছিলেন। চকিতে সায়ান্নার মুখের দিকে একবার চোখ বুলিয়ে নেন সেনোরিটা। স্কিন টোন নিয়ে কথাটা তার একবারে পছন্দ হয়নি বোঝা যায়। সায়ান্না অপ্রস্তুত হয়ে পড়ে। এমন একটা প্রশ্ন নিজের থেকেও এক্সপেক্ট করেনি। হঠাৎ কেন এটা মনে হলো ওর?
ইউ আর রাইট। ডিনার করবে তো? না আন্টি, আমি ডিনার করে এসেছি। আপনি গিয়ে শুয়ে পড়ুন, আর দরজাটা আপাতত আপনি বাইরে থেকে বন্ধ করে দিন। বাড়িতে এমন অনেক ইকুইপমেন্ট আছে যা দিয়ে কাউকে মেরে ফেলা খুব অস্বাভাবিক ব্যাপার নয়, তাই ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। বাট তুমি একা? হাউ ইফ শি অ্যাটাকস ইউ? আই ক্যান সেভ মাই সেলফ, ইউ ডোন্ট নিড টু ওয়ারি আন্টি। শেষ কথাটা সায়ান্না বেশ জোর দিয়েই বলল, তাই সেনোরিটা আর কিচ্ছু বলতে পারলেন না। তিনি দরজায় বাইরে থেকে ছিটকিনি লাগিয়েই চলে গেলেন। এবার সায়ান্না তার ইকুইপমেন্টসের ব্যাগটা খুলল। এই ব্যাগে অসংখ্য ইকুইপমেন্ট আছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো নেগেটিভ এনার্জি মিটার অ্যান্ড ডিটেক্টর, একটা অডিও স্পিকার, কিছু সেফটি ডিভাইস। সিমি অঘোরে ঘুমোচ্ছে। ইঞ্জেকশন দেওয়া হয়েছে কিছুক্ষণ আগে। রাতটা হয়তো উঠবে না, তাও নিজের সেফটি নিজের কাছেই। সায়ান্না জানে যে তার উপস্থিতি টের পেয়েছে সিমির ভেতরে থাকা আত্মা, না হলে এসেই জানালা দিয়ে সে তার দিকে তাকিয়ে থাকতো না, কিংবা তারা বাড়িতে ঢুকতেই আলো বন্ধ হয়ে যেত না। সেই আত্মা যে সায়ান্নার ক্ষতি করতে চাইবে সেটাই স্বাভাবিক। ফলে প্রথমে এই ব্যাগ থেকে সায়ান্না বের করলো স্পিরিট ট্র্যাপ। এটি একটি অনেক লম্বা তার, সঙ্গে যুক্ত আছে একটা ছোট কালো বক্স যার মধ্যে রয়েছে একটি ব্যাটারি। সে তারটি সিমির বিছানার চারিদিকে ঘুরিয়ে একটা সার্কিট কমপ্লিট করে আবার কালো বাক্সটির নির্দিষ্ট জায়গায় লাগিয়ে দিল সে। এরপর সেই বক্সের একটা নির্দিষ্ট সুইচ টিপে দিল। এখন তারটি তড়িৎতাহিত। সিলভার হলো তড়িতের সবচেয়ে ভালো পরিবাহী বা কন্ডাক্টর। সেই রূপার একটি বিশেষ সংকর ধাতু এই তারটি। একটি তারের মধ্যে দিয়ে তড়িৎ গেলে তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। সেই ম্যাগনেটিক ফিল্ডই ট্র্যাপ রাখতে সাহায্য করবে প্রেতাত্মাকে। নবের সাহায্যে মিডিয়াম ভ্যালুতে সেট করলো সে। এগুলো সেট করার সময় সে দেখে নিল বাড়ির কোথায় নেগেটিভ এনার্জি অবস্থান করছে মিটারের সাহায্যে। কারণ স্পিরিট যদি সিমির শরীরের ভিতরে না থাকে তবে সে ট্র্যাপ কোনো কাজ করবে না। সে মিটারে দেখলো নেগেটিভ এনার্জি সিমির শরীরেই অবস্থান করছে, শুধু সুপ্ত আছে, সম্ভবত দুর্বলতার কারণে। পরবর্তী ধাপে সায়ান্নার দরকার ছিল নিজেকে প্রোটেক্ট করা। কোনোভাবে যদি সিমি নিজেকে ওই ট্র্যাপ থেকে বের করতে পারে তাহলে সবার আগে সায়ান্না বিপদে পড়বে। এর জন্য সে নিজের সোফার চারিদিকে কালো রঙের কিছু গুঁড়ো পদার্থ ছড়িয়ে দিল। এই পদার্থ নেগেটিভ এনার্জি ঢোকার আগেই তাকে অনেকটা শোষণ করে নিয়ে নিস্তেজ করে দেবে। এখন শুধু অপেক্ষা সিমির জাগার। কেন কিভাবে এগুলো হয়েছে তার উত্তর সিমিই দিতে পারবে। যতদূর মনে হয় এই স্পিরিট সিমির কনসিয়াস মাইন্ডকে আচ্ছন্ন করে রেখেছে, তাই কখনো সিমি তার নিজের সত্তা ফিরে পেলেও কে বা কারা এগুলো করছে সে যতটা জানে তার কিছুই মনে করতে পারছে না। কিন্তু তার অবচেতন মন অর্থাৎ সাবকনশিয়াস মাইন্ড সব হিসেব রাখছে। প্রকৃতি সাক্ষী এই সাবকনশিয়াস মাইন্ডের সাথে কনশিয়াস মাইন্ডের একবার সংযোগ স্থাপন করতে পারলেই সবটা জানা যাবে। এর জন্য দরকার হিপনোটিজম বা সম্মোহন। সায়ান্না সোফায় বসে কিছু প্রাণায়াম আর যোগা সেরে নিল। এগুলো নার্ভকে স্ট্রং রাখবে। বিভিন্নভাবে ওকে ভয় দেখানো হবে। সিমির ক্ষতি করবে এরকম ভয়, কিংবা বিকট কোনো চিৎকার বা কোনো অলৌকিক কিছু যা মুহূর্তের জন্য ওর মনকে দুর্বল করে দিতে পারে। এই সময় নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন অনেক এক্সপার্টরাও। তাই এই জন্য বিশেষ কোনো অভিযানের আগে এই প্রাণায়ামগুলো খুবই জরুরি। প্রাণায়াম করে সোফায় বসলো সায়ান্না। জেটল্যাগ তো আছেই, তাই খুব ঘুম পেল ওর। সেনোরিটা আন্টিকে এক কাপ কফি দিয়ে যেতে বললে ভালো করতো, কিন্তু তিনি এখন রেস্ট নিচ্ছেন হয়তো, তাই নিজেই জেগে থাকার চেষ্টা করলো। ফোনে অনেকগুলো সানডে সাসপেন্স রয়েছে, কি ভালো লাগে ওর শুনতে। সারা রাত জাগার জন্য চাঁদের পাহাড় চালিয়ে হেডফোন কানে, ভলিউম অবশ্যই কম না হলে বাইরের শব্দ শুনতে পাবে না। বালিশে গা এলিয়ে দিল একটু। বেশ অনেকক্ষণ জেগেই ছিল, কিন্তু অসম্ভব ক্লান্ত থাকায় ঘুমের করাল গ্রাস থেকে নিজেকে রক্ষা করতে পারল না। একটা ফোন বেজে উঠল ভারতবর্ষের এক প্রান্তে। ফোনটা রিসিভ করলো এক পুরুষ। হ্যালো, প্যারানর্মাল এক্সপার্ট এসে গেছে, তুমি পুজো শুরু করে দাও। আমি যতটা পারি তোমাকে সাহায্য করছি। মাথায় থাকে যেন রিক, সিমিকে অক্ষত অবস্থায় ইন্ডিয়াতে আসতেই হবে। সামনের আমাবস্যা পর্যন্ত আমাদের সময় আছে। আপনি চিন্তা করবেন না ম্যাডাম, সব হয়ে যাবে। শয়তানকে আমি তুষ্ট করবই।
সানডে সাসপেন্সের চাঁদের পাহাড়ের প্রথম পার্টটা শেষ হয়ে কখন বন্ধ হয়ে গেছে সায়ান্না টের পায়নি। ঘরে জ্বলছে একটা ঘোলাটে হলুদ রঙের নাইট ল্যাম্প। হঠাৎ ঘরের তাপমাত্রা কমতে শুরু করলো। ব্ল্যাঙ্কেটটা ভালো করে জড়িয়ে নিল সায়ান্না। কি একটা শব্দ হচ্ছে না? হ্যাঁ, ঘুমের ঝোঁকেও বেশ বেশ বুঝতে পারছেও। ধারালো নখ দিয়ে কাঠে কেউ ঘষলে যেমন শব্দ হয় তেমনই। ঘুম এক ঝটকায় ভেঙে গেল ওর, কিন্তু চট করেই উঠল না। আরো কিছুক্ষণ আদো চোখ বুঝে দেখতে লাগলো। বিছানায় উঠে বসেছে সিমি। নিজের চারিপাশের এই গণ্ডিটা অপ্রত্যাশিত তার কাছে। সায়ান্না বেশ বুঝতে পারল আস্তে আস্তে রাগ বাড়ছে ওই প্রেতের। এবার সায়ান্নাকে উঠতে হবে, শুরু করতে হবে ওর কাজ। ও উঠল। ওকে উঠতে দেখে রক্ত জল করা খিলখিলে হাসিতে ফেটে পড়ল সিমি। সে এক ভয়ানক হাসি। গোটা ঘর গম গম করতে লাগলো। ভয়ের ফাঁদে কিছুতেই পা দেবে না সায়ান্না। স্নায়ু যথাসম্ভব দৃঢ় করে সে নিক্ষেপ করলো তার প্রশ্নবাণ। কি চাও তুমি? সিমিকে কেন ধরে রেখেছ? সিমির মৃত্যু। ওকে শয়তানের পায়ে বলি দিয়ে মুক্তি আমায়। কথাগুলো যেন কোনো গভীর কুয়োর ভেতর থেকে উঠে আসছিল। কণ্ঠস্বর মহিলার। কি তোমার উদ্দেশ্য বলো? যদি উত্তর না দাও তাহলে আজীবন আমি তোমায় এখানেই বন্দি করে রাখবো। তুই বন্দি করবি আমায়? হ্যাঁ, এই দেখ তবে। বলে সিমি নিজে তার হাতে দাঁত বসিয়ে দিল। গলগল করে রক্তের ধারা বইছে। খানিকটা মাংস খুবলে নেওয়া হয়েছে। সে মাংসপিণ্ডটা তৃপ্তির সঙ্গে চিবোতে চিবোতে সায়ান্নার দিকে ভয়ানকভাবে তাকিয়ে থাকলো সিমিরূপী সেই শয়তান। সায়ান্না আলতো পায়ে নিজের চারিদিকে কাটা গণ্ডির বাইরে বেরিয়ে এলো। কিচ্ছু করার নেই, এভাবে সিমিকে কষ্ট পেতে দেওয়া যায় না। সেনরিটা আন্টি যদি আসেন তবে ফার্স্ট এডের ব্যবস্থা হবে। দরজায় ধাক্কা দিতে লাগলো সে, কিন্তু সেনরিটা আন্টি এলো না। এরপর সায়ান্না অন্য পদ্ধতি অবলম্বন করলো। সে গিয়ে এসে ব্যাগ থেকে বের করলো একটা স্টোন, বড় আকারে। হীরের মতো দেখতে হলেও আসল হিরে নয়, কৃত্রিম হিরে। হীরের প্রতিসরাঙ্ক সব বস্তুর থেকে বেশি, তাই বিশেষ কাটিংয়ের মাধ্যমে একটি নির্দিষ্ট তল দিয়ে হীরের মধ্যে আলো প্রবেশ করে এবং ভিতরেই বারবার পূর্ণ প্রতিফলিত হয়ে বেরিয়ে আসে মাত্র কয়েকটি তল দিয়ে। এক্ষেত্রে আলোর কোনো শোষণ হয় না। এই হীরে সদৃশ পাথরটি সায়ান্না ছুঁড়ে দিল বিছানায়। প্রেতাত্মা যদি কোনোভাবে সিমিকে ছেড়ে বেরোয় তবে তার শরীরের ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি ওই পাথরের উপর পড়ে ভিতরে চলে যাবে। এদিকে বেরোনোর তলগুলো বাইরে থেকে পালিশ করা, ফলে আর বেরোতে পারবে না। ভিতরেই তলে বারবার প্রতিফলিত হতে থাকবে। যদিও এটি ধরে রাখার সাময়িক উপায়। যখন ভিতরে সে প্রবেশতল খুঁজে পেয়ে যাবে তখনই সেই পথেই বেরিয়ে আসবে। তার মধ্যেই যা করার করতে হবে সায়ান্নাকে। সিমির শরীর পাথরটি স্পর্শ করা মাত্র তার মুখমণ্ডলের সেই ভয়ানক রূপ পরিবর্তন হয়ে গেল। সে ডুকরে কেঁদে উঠল। অসম্ভব যন্ত্রণা হচ্ছে তার, কিন্তু চলার শক্তিও নেই। কিচ্ছু হয়নি সিমি। স্টে কাম। এখন বেশি কিছু বলার টাইম নেই। আমি তোমায় হেল্প করতে এসেছি। প্লিজ লেট মি নো এগুলো কে করছে। প্লিজ বলো আমায়। I don't know. Please save me. Please. আমি শুধু পড়তাম রিকের বই। I was addicted. All time পড়তাম তন্ত্রবিদ্যার বুক। রাতে পড়তে পড়তে ঘুমিয়ে পড়তাম। In the morning খুব উইক লাগতো। Who are you? I'm your friend সিমি। আমি যা বলছি করবে, শুনবে আমার কথা। তুমি ঘুমোলেও তোমার সাবকনশিয়াস মাইন্ড জেগেছিল। সো ইফ ইউ ক্যান নো ইয়োর সাবকনশিয়াস মাইন্ড, আমরা সবটা জেনে যাব। বাট টাইম ইজ ভেরি শর্ট।
তুমি শুয়ে পড়ো। একটা লকেট বের করলো সায়ান্না। তার নিচে একটা সবুজ রঙের চকচকে পাথর। এটার দিকে দেখো সিমি। ইউ আর গোয়িং টু দ্য মিস্টিরিয়াস ওয়ার্ল্ড। বি calm. Imagine a ray of white light is falling on you. From your head, it's going downwards. You're on that night when it started. What are you watching? Tell me. What can you see? Tell me. Black. Dark. I can't see. Then you can hear. Tell me what sounds are there. A very feeble male voice. চিনতে পারছো গলাটা কার? কি বলছে? না না, আমি বুঝতে পারছি না। Not clear. Try to concentrate, Simi. Please. Wait. A female voice is there too. আমি আপনার কথা মতো সব করেছি। এরপর আজ থেকেই উপাসনা শুরু। আমি রোজ আসতে পারবো না, তোমাকেই সবটা করতে হবে। 5 দিন পর আমাবস্যা। ওদের সন্দেহ এড়াতে আমাকে কিছু স্টেপ নিতেই হবে। আমি যদি ধরা পড়ে যাই? চিন্তা করো না রিক, শয়তানের কাছে নিজেকে সমর্পণ করো। একটা কাঁটা সরে গেছে, আর এই কাঁটাটাই লাস্ট। আর এই পুজোয় আমরা যদি সাকসেস পাই তাহলে শয়তানের কাছ থেকে অনেক অনেক শক্তি পেয়ে যাব। সব কিছু, হ্যাঁ হ্যাঁ, সব কিছু থাকবে আমাদের মুঠোয়। প্লিজ ট্রাই সিমি। তোমার চেনা কেউ, ট্রাই। এটা তোমাকেই সলভ করতে হবে। প্লিজ ট্রাই। সশব্দে বিছানায় পড়ে থাকা হিরে টুকরোটা ভেঙে চারিদিকে ছড়িয়ে গেল। সঙ্গে সঙ্গে সিমির মুখে আবার ক্রূর ও হিংস্র ভাব ফুটে উঠল। তারপরই একটা সরু ও তীক্ষ্ণ স্বরে চেঁচিয়ে উঠল সে। সায়ান্নার মনে হলো এক্ষুনি কানের পর্দা ফেটে যাবে। প্রায় 1 মিনিট পর সেই চিৎকার থামিয়ে সিমি বলল, যদি চাস মুক্তি, তবে উৎসতেই ফিরে যা। বলে আবার বিছানায় লুটিয়ে পড়ল সে। পরদিন সকালে সিনোরিটা দরজা খুলে সায়ান্নার জন্য কফি আনলেন। সূর্যদীপও ফিরেছেন। সিমি আবার অচৈতন্য। ব্রেকফাস্ট টেবিলে বসে সায়ান্নাই প্রথম মুখ খুলল। আঙ্কেল, আই থিঙ্ক সিমিকে ইন্ডিয়া নিয়ে যেতে হবে ইমিডিয়েটলি। ইন্ডিয়া? ওয়াই? এখানে থেকে যা করার করো, আমি সব রকমের হেল্প করব। দরকার হলে তোমার অ্যাসিস্ট্যান্ট আমি জোগাড় করে দেবো ইউনিভার্সিটি থেকে। ওকে নিয়ে যাওয়া সম্ভব নয়। বাট আঙ্কেল, আমি যা বুঝছি এই সব কিছু ইন্ডিয়াতেই শুরু হয়েছে, এর শেষটাও তাই ইন্ডিয়াতেই সম্ভব। আর ওই স্পিরিট কিন্তু ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে। সিমির কোনো ক্ষতি হোক আপনি নিশ্চয়ই সেটা চাইবেন না। ইউ আর রাইট শায়না। সিমিকে না এনে ইফ উই কন্ট্যাক্টেড হার দেয়ার, দেন অনেক ইজি হতো। তুমি শুনলে না? কিন্তু ওকে নিয়ে যাবে কিভাবে এই কন্ডিশন? ডোন্ট ওয়ারি আঙ্কেল, ওই স্পিরিট নিজেই ইন্ডিয়া যেতে চায়, তাই এই যাওয়া নিয়ে কোনো প্রবলেম হবে বলে আমার মনে হয় না। তাও আমি সব রকম প্রিকশন নিয়েই যাব। আপাতত আমাদের সকলের ফেরার ব্যবস্থা করুন। আমি একটু বাড়ি যাচ্ছি, ইউ প্লিজ টেক কেয়ার। বাড়িতে ঢুকে সায়ান্না ওদের ইন্ডিয়া ফেরার কথা বলল। সায়ান্নার মা ও বাবা দুজনেই ওদের সঙ্গে যেতে চান, কিন্তু সবকিছু রেডি করতে 3 থেকে 4 দিন সময় লাগবে। এই কদিন সিমিকে খুব সাবধানে রাখতে হবে। দ্বিতীয় দিন রাতে সায়ান্না একা সিমির ঘরে থাকবে এই ব্যাপারে সূর্যদীপবাবু কিছুতেই রাজি হলেন না। ফলে তিনিও ওই ঘরেই একটি ইজি চেয়ারে বসলেন। যথারীতি রাত বাড়ছে। আজ সায়ান্না জেগেই আছে। বেলায় ঘুমিয়েছিল। আজ সারা রাতে একবারের জন্যও সিমি জাগেনি, বরং নিশ্চিন্তে ঘুমিয়েছে। এবার খটকা লাগে সায়ান্নার। এই স্পিরিটকে অবশ্যই কেউ কন্ট্রোল করছে, এবং সে কোনোভাবে খবর পাচ্ছে সায়ান্নার স্টেপগুলোর। সে জানে সায়ান্না সিমিকে ইন্ডিয়া নিয়ে যাওয়ার কথা বলেছে, এটাই তারও উদ্দেশ্য। ফলে এই মুহূর্তে আর কিচ্ছু করার প্রয়োজন নেই তার, বরং সিমির শরীরকে রেস্ট দিয়ে পরবর্তী ধাপগুলোর জন্য প্রস্তুত করা হচ্ছে। কিন্তু খবরগুলো কে দিচ্ছে? এই বাড়ির কেউ? অজানা মহিলা কণ্ঠকার।
একটি পুরুষের উল্লেখ ডিম্পি নিজেই করে, কিন্তু কোনো মহিলার উল্লেখ করেনি। এই মহিলা গোপনে রাখতে চেয়েছেন নিজেকে। সে কি তবে সিমির বাড়ির কেউ? প্রশ্নগুলো ভাবতে ভাবতে আবার চোখ লেগে যায় সায়ান্নার। সকালে ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে যায় ওর। সিমিও উঠেছে, সারা রাত নিশ্চিন্তে ঘুমিয়েছে মেয়েটা। সেনরিটা আন্টি নিজেই সিমিকে খাইয়ে দিয়ে গেছেন। সায়ান্নাও পাশে ছিল। নেগেটিভ এনার্জি ডিটেক্টর বলছে স্পিরিট ওর বডিতেই আছে, কিন্তু তার শক্তি বেশ কম। এত কম শক্তি দিয়ে নিয়ন্ত্রণ সম্ভব নয় বলেই একে বলা হয় স্লিপিং স্টেট। সূর্যদীপ আর সেনরিটা একবার এয়ারপোর্ট অফিস যাবেন আজ, তারপর লারা আন্টিকে আনতে। ডক্টর বলেছেন তিনি খুব তাড়াতাড়ি ইমপ্রুভ করেছেন। এত কুইক এমন রিকভারি দেখা যায় না। মাথায় ক্ষত থাকলেও তার খুব একটা এফেক্ট পড়েনি শরীরে। ওরা বেরিয়ে গেলে সায়ান্না একাই রয়ে যায় সিমির সাথে। কেন জানি না সায়ান্নার মাথায় একটা অদ্ভুত বুদ্ধি খেলে যায়। যদি এই বাড়িতে থেকেই কেউ ইনফরমেশন দেয়, তবে এই বাড়িতেই কিছু পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই দুদিনে সিমির ঘর থেকে প্রায় বেরোয়নি সায়ান্না। ব্যাগ থেকে চাবির একটা গোছা বের করলো। অনেক প্যারানর্মাল রিসার্চে এটা খুব দরকারি। বিনা অনুমতিতে বা গোপনে কিছু কাজ করতে লক খোলার কাজে লাগে। এমন কোনো লকই নাকি নেই যা এগুলো দিয়ে খোলা যায় না। ঘর থেকে বেরিয়ে সামনে লম্বা করিডোর পেরিয়ে ফার্স্ট ফ্লোরে ওঠার সিঁড়ি। সেই সিঁড়ি দিয়ে দোতলায় উঠে দুদিকে দুটো ঘর। একটা সম্ভবত লারা আন্টির, অন্যটা সূর্যদীপ আঙ্কেল আর সেনরিটা আন্টির। চাবি দিয়ে একটা ঘর খুলে দেখল সে, লারা আন্টির ঘর। একদিকে তার একটি ছবিও রয়েছে। তিনি সিমিকে কতটা ভালোবাসেন তা বোধহয় ঘরে না এলে বোঝা যেত না। দেওয়ালে একাধিক ছবি, সিমির বিভিন্ন বয়সের। কয়েকটি ছবি তার সাথেও রয়েছে। কি মিষ্টি লাগছে দুজনকে। লারা আন্টি অল্প বয়সে ডাকসাইটে সুন্দরী ছিলেন। ধবধবে ফর্সা গায়ের রং, সোনালি চুল আর মিষ্টি মুখমণ্ডল। এই ঘরে তার দরকারি জিনিসপত্র ছাড়া বিশেষ কিছু পেল না সায়ান্না। এবার পাশের ঘরে ধীরে ধীরে প্রবেশ করল সায়ান্না। এই ঘরটায় অনেকগুলো আসবাব, একটা বড় আলমারি, খাট, ড্রেসিং টেবিল, বুকশেলফ ইত্যাদি। সব আসবাবপত্র ভারতীয় স্টাইলে বানানো। সূর্যদীপবাবু এখানে এসেও দেশকে ভোলেননি। আলমারিতে চাবি লাগিয়ে দিতেই খুট শব্দ করে সেটি খুলে গেল। সেনরিটা আন্টির পোশাক রয়েছে অনেক, কিছু সূর্যদীপ আঙ্কেলেরও। আছে একটা লকার। সে লকারের লক খুলতে বেশ বেগ পেতে হলো সায়ান্নাকে। প্রায় 10-12টা চাবির পর সেটা খুলল। বেশ দরকারি কিছু রয়েছে বলে মনে হয়। কয়েকটা কাগজপত্র ঘেঁটে এটি বিশেষ জায়গায় চোখ আটকে গেল সায়ান্নার। সিমির বার্থ সার্টিফিকেট। টুং টুং শব্দে কলিং বেল বেজে উঠল। কেউ ফিরে এসেছে। এসব করতে গিয়ে দুপুর হয়ে গেছে সায়ান্না খেয়াল করেনি। চটপট বেরিয়ে এলো সে। অন্তদন্ত হয়ে নিচে এসে দরজা খুলে দিল সে। কি কিছু হয়েছে নাকি? হাঁপাচ্ছ কেন? না না, আসলে একটু ঘুমিয়ে পড়েছিলাম। অনেকক্ষণ ধরে বেল বাজাচ্ছিলেন, তাই দৌড়ে এলাম। ও। ওরা ঢুকলেন ভেতরে, সঙ্গে লারা আন্টিও। হ্যালো আন্টি, হাউ আর ইউ নাও? আই এম অল রাইট নাও। ক্ষীণ কণ্ঠে উত্তর দিলেন তিনি। ওরা লারা আন্টিকে ধরে ধরে ওনার ঘরে নিয়ে এলেন। তবে যতটা অসুস্থ থাকবেন সায়ান্না ভেবেছিল, উনি তার থেকে অনেকটাই সুস্থ। এতটা ব্লিডিংয়ের পর এত কুইক সারতে কাউকে দেখেনি সায়ান্না। লারা ঘরে ঢুকে আলো জ্বালিয়ে দিলেন। তারপর একটু রেস্ট নেবেন বলে দরজা বন্ধ করে চুপচাপ বিছানায় গিয়ে বসলেন। পাশে টেবিলে ওটা কি? একটা কানের দুলনা, ইন্ডিয়ান স্টাইল। সিমি বা সেনোরিটা কেউই পড়ে না, তবে কি সায়ান্নার? সে এই ঘরে কেন? এমন কয়েকটি প্রশ্ন চলতে থাকলো লারার মনে। এদিকে একটা কানের দুল কোথায় ফেলেছে খুঁজে না পেয়ে অন্যটা কান থেকে খুলে ফেলল সায়ান্না। তার ভয় হলো যদি ওপরের ফ্লোরে কেউ সেটা পায়, তবে বুঝে যাবে যে সবটা জানতে পেরেছে। তখন ওরাও সর্বশক্তি দিয়ে লেগে পড়বে নিজেদের স্বার্থ সিদ্ধি করতে। এসব তন্ত্রবিদ্যায় কিছু পদ্ধতি আছে যার দ্বারা অসম্ভব কিছুই না। বিকেল হওয়ার আগেই সায়ান্না ওই বাড়ি থেকে বেরিয়ে এলো। মা, আমি তোমার ল্যাপটপটা একটু ইউজ করতে পারি? ইয়েস, অফকোর্স। থ্যাঙ্কস। চটপট মেইল খুলে একটা মেইল করলো সে তার রিসার্চ ইনস্টিটিউটে। মিনিট 10-এর মধ্যে মেল চেক হয়ে যায়। এই 10টা মিনিট যেন কাটছে না তার। না, ওরা রাজি হয়নি। এই ভয়টাই পাচ্ছিল সায়ান্না। নাম্বারটা ডায়াল করলো তাড়াতাড়ি। হ্যালো আরশি,
শোন, যেভাবে হোক স্যারকে রাজি করা, আমার ওই জিনিসটা ভীষণ দরকার। ইম্পসিবল সায়ান্না, জেদ করিস না। 10 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স না থাকলে ওটা কেউ পায় না। আর আজ পর্যন্ত মাত্র 2 জন ওটা ইউজ করেছে। একটু এদিক ওদিক হলে কি হবে ভাব। একটা কেসের জন্য সবাইকে বিপদে তুই ফেলতে পারিস না। প্লিজ আরশি। দেখ সায়ান্না, আমরা শুধু বইতে পড়েছি, এখনো ল্যাবও একদিনের জন্য করিনি, আর তুই বলছিস। দেখ, ওই মেয়েটার প্রতি আমার একটা রেসপন্সিবিলিটি আছে তো। হাউ ক্যান আই লিভ হার? এখানে অন্য কিছু অ্যাপ্লিকেবল হলে আমি বলতাম না, বিশ্বাস কর। ওরা জেনে যাবে আমি সবটা জানি, তাই। সেটা তোর ফল্ট। তোর নিজের জুয়েলারি সামলাতে না পারার রিস্ক কি সবাই নেবে? কিন্তু আমি হেরে গেলে আমাদের রিসার্চ ইনস্টিটিউটকে কি উত্তর দেব? আমায় বলিস না প্লিজ, আমি এ বিষয়ে তোকে কোনো সাহায্য করতে পারবো না। ঘণ্টাখানেক পর আর একটা মেইল এলো। সায়ান্না মনে মনে বলল, উফ আরশি, তুই সত্যিই প্রকৃত বন্ধু। আজ সকালেই সবাই ইন্ডিয়া পৌঁছেছে। লারাও এসেছেন সঙ্গে। সায়ান্না বলেছিল সিমির কাছের মানুষগুলোকে এই সময় খুব দরকার লাগবে ওর, তাই লারাও যেন সঙ্গে যান ওদের। সূর্যদ্বীপের বাড়িতে ঢুকতে ওদের বেজে গেল প্রায় বেলা 10টা। আমি কয়েকজনের সঙ্গে একটু আলাদা করে কথা বলতে চাই। রিক কোথায়? রিক বাড়িতে নেই, এক বন্ধুর বাড়িতে গেছে কয়েকদিনের জন্য। তোমরা কি এর জন্য রিককে দায়ী না করে ছাড়বে না? কথাটা রিকের মা বেশ ঝাঁঝের সঙ্গেই বললেন। তারপর গটগট করে ঘর থেকে বেরিয়ে গেলেন। সিমির ঠাকুমা বললেন, আসলে কি জানো মা, ওর অভিমান হয়েছে। বাড়ি শুদ্ধ সবাই সিমির এই অবস্থার জন্য রিকের বইগুলোকেই দায়ী করছে। আচ্ছা ঠামি, আপনি আমায় রিকের লাইব্রেরিটা একবার দেখাতে পারেন? হ্যাঁ হ্যাঁ, এসো। লাইব্রেরিতে অজস্র বই, গল্প, সায়েন্স ফিকশন, উপন্যাস, বিজ্ঞান আর তন্ত্রবিদ্যার। কয়েকটা বই ঘেঁটে সায়ান্না নিচের দিক থেকে একটা বই বের করল। বইটা খুব পুরনো তন্ত্রবিদ্যার, কিন্তু বইটা কোনো গল্পের বই না, বরং তাতে বেশ কিছু মেথড লেখা আছে যা পরে প্রয়োগ করা যায়। এই বইটার 59 থেকে 256 পৃষ্ঠা ছেঁড়া। কি আছে সেখানে? বইটার ফ্রন্ট পেজের ছবি তুলে সায়ান্না আরেকটা ফোন করল নীলকে। নীল সায়ান্নার কলেজের বন্ধু, বাড়ি কলেজ স্ট্রিটের কাছেই। হ্যালো নীল, একটা হেল্প লাগবে রে। হ্যাঁ বল, ফিরলি কবে? এই তো আজ সকালে। তোকে একটা বইয়ের ছবি হোয়াটসঅ্যাপ করছি, একটু দেখবি প্লিজ। বইটার 59 থেকে 256 পাতার ছবি চাই আমার, আজ বিকেলের মধ্যে। গুগলে বইটার ইবুক নেই, প্লিজ একটু দেখ না। উফ, এত ফর্মালিটির দরকার নেই, আমি ঠিক সময় করে খুঁজে বার করব। ইউ ডোন্ট ওয়ারি, ওকে? ওকে, বাই। বাই, টেক কেয়ার। সায়ান্নার কড়া নির্দেশ ছিল সেনোরিটা আর লারা এক মুহূর্তের জন্যও সিমিকে যেন না ছাড়েন। আর সঙ্গে ওর মাকে বলেছিল ওই ঘর থেকে এক পাও যেন মা কোথাও না যান, বাকি দুজনের সঙ্গে থাকেন। কেউ একজন বাইরে খবর দিতে পারছিল না। সকলের মোবাইল ফোন সায়ান্না এই বাড়িতে আসার পর নিয়ে নিয়েছিল, এই বলে যে ফোনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ সিমির পক্ষে হার্মফুল হবে। ফলে বাইরে যে ছিল সে সিমি আসার পর কি ঘটছে এই বাড়িতে জানতে না পেরে 2 দিন পর অমাবস্যার পুজোর আয়োজন করছিল। তার বিশ্বাস ছিল তার অর্জিত শক্তির অস্ত্র সায়ান্নার কাছে নেই। এরপর সায়ান্না দেখা করল ডিম্পির সাথে। ঘর বন্ধ, খাটের এক কোণে বসে ডিম্পি। আমি জানি ডিম্পি, পুরুষ অবয়বটাকে তুমি চেনো, কিন্তু কাউকে কিছু বলনি। আমায় বলো। আমি চিনি না দিদি, তুমি সিমি দিদিকে ভালো করে দাও, আমি আর কিচ্ছু চাই না। কেউ কি তোমায় ভয় দেখাচ্ছে? রিক? ডিম্পির মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমি জানি ডিম্পি, ওটা রিকই ছিল, কিন্তু তুমি সবাইকে বললে না কেন? আমি চাইনি রিকতা শাস্তি পাক। আমি জানতাম এগুলোর পাগলামি সেরে যাবে, কিন্তু সিমিদির সাথে এমনটা করবে জানলে সেদিনই আমি সকলকে ডেকে জানিয়ে দিতাম। পরে প্রমাণ ছাড়া আর কি বলতাম? মামি আমায় তাড়িয়ে দিলে বাবা মা হারা আমি কোথায় যেতাম? ওরা চলে গেল। আমি ভাবলাম সিমিদি সেরে উঠবে,
সব ঠিক হয়ে যাবে, তাই আর কিছু বলিনি। কিন্তু ছোট কাকিমার মিসক্যারেজ, এর পরেও তুমি চুপ ছিলে? আমি ভয় পেয়ে গেছিলাম এইসব সাধনা দিয়ে ও পুরো বাড়ির ক্ষতি করতে পারতো। ভয় পেয়ে সত্যি লুকিয়ে যাওয়াটা পাপ ডিম্পি, আর তার ফল সিমিকে তার জীবন দিয়ে দিতে হচ্ছে। আরও কেউ আছে এর সঙ্গে, তাই আমাদের সব স্টেপের খবর ওরা পাবে। এই মুহূর্তে একমাত্র তুমিই পারো আমায় হেল্প করতে। কিন্তু কিন্তু কি দিদি? আমি পারবো দিদি, কি করতে হবে বলো। দেখো, এতে তোমার লাইফ রিস্ক আছে, তোমার সিমির দুজনেরই। একটু ভুল হলে, এটা জেনেও যদি তুমি আমায় ভরসা করতে পারো তাহলে আমি কিছু করতে পারি। আর একজনের সাহায্য দরকার। শোনো, এক কাজ করো, আজ কোনো বন্ধুর বাড়ি গ্রুপ স্টাডি করতে যাবে বলে বেরিয়ে পড়ো, আর বলে যাবে ফিরতে পরশু হবে, পরীক্ষা আছে। এই বাড়িতে তোমায় নিয়ে বিশেষ চিন্তা করে, কেয়ার করে এরকম তো কাউকে দেখলাম না। সো সমস্যা খুব একটা হবে না। এখান থেকে সোজা হাওড়া স্টেশন যাবে, ওখানে আরশি বলে আমার একটা বন্ধু তোমার অপেক্ষা করছে। তোমার ফোনটা নিয়ে যাবে আমার থেকে, আর অয়নবাবুর ফোন নাম্বারটা আমায় একটু দাও তো। আজ রাতের ব্যবস্থা একটু এইরকম। প্রতিটা ঘরে 3 জন থাকবে। বাইরে থাকবে একটা এনার্জি ব্যারিয়ার বক্স। এই বক্স ক্রস করে কোনো শক্তি ভিতরে বা বাইরে যেতে পারবে না। এই কথাটা অবশ্য সায়না কাউকে জানায়নি, শুধু কে কার সাথে থাকবে তার একটা ছক করে দিয়েছে। ওর বাবা মা বাড়ি ফিরে গেছেন, একটা করে সিমি আর ও কেবল। বাকি একটায় লারা, সেনোরিটা আর সূর্যদীপ, একটায় সিমির কাকিমা, রিকের মা আর ঠাকুমা। কারোর ঘুমোনো নিষেধ। দরজা জানালা বন্ধ করে সবাই জেগে থাকে, যেন কেউ একজনকেও চোখের আড়াল না করে এমন নির্দেশ। সায়ান্না জানিয়ে দেয় অপরাধী বাড়িতেই আছে, কিন্তু কে তা সে জানে না। সে বাইরের সাথে যোগাযোগের চেষ্টা করবে, সেটা যেন কোনোভাবেই বাকিরা করতে না দেন। নিঝুম রাত, বাড়িতে সবাই যে যার ঘরে। ওইদিকে শহর থেকে কিছু দূরে একটা নির্জন পোড়ো বাড়িতে আবার জড়ো হয়েছেন 8 জন। রিক এবং সেই 7 জন পুরুষ, প্রত্যেকেই শয়তানের উপাসক। কাল অমাবস্যা, তাই আজ সারা রাত পুজো করে নিজেদের শুদ্ধির প্রস্তুতি চলছে। মিলনে লিপ্ত হওয়ার পূর্বে এই শুদ্ধি আবশ্যক। 7টি পুরুষ সিমিকে ভোগ করার পর নিজেদের রক্তে স্নান করাবে সিমিকে। সেই দেহই তখন হবে বলির যোগ্য। কামপিশাচের এই উপাসনায় তুষ্ট হলে উপাসনাকারী ও তার সহকর্মীরা পাবে অপরিসীম শক্তি। তখন তাদের কাছে কিছুই অসম্ভব নয়। সিমির জন্ম হয় সেই পবিত্র লগ্নে যা তাদের দরকার ছিল, আর তার পিতা একজন সৎ মানুষ। তার রক্ত রয়েছে সিমির শরীরে। এই দুয়ের জন্যই সিমিকেই নির্বাচন করা হয়। আর একটা কারণ তো আছে, সিমি দুদিন এসে রিকের সম্পত্তির অর্ধেক ভাগ পেতে চলেছিল। কাকিমার সন্তানকে বলি সে দিতই, কিন্তু এই সিমির শরীরে পিশাচিনীর প্রবেশ করিয়ে কাকিমার ক্ষতি করে এক ঢিলে 2 পাখি মারা হলো। সব সম্পত্তি পিশাচিনী উপাসনায় লাগবে। তার ভাগ সে এমন কাউকে দেবে কেন যার দূর দূর পর্যন্ত তন্ত্রের সাথে যোগ নেই? কিন্তু তার সহকর্মিনীর এতক্ষণে যোগাযোগ করা উচিত ছিল। সকালে সব ঠিক আছে জানিয়ে দিয়েছিল, কিন্তু এখন তো ওই বাড়ি থেকে কোনো সংকেত আসছে না। সে ওইদিকে ম্যানেজ করে নেবে। এদিকের সব দায়িত্ব রিকের, তাই সেই দিকে মনোনিবেশ করল। বাকি 2 জনকে লজেন্সের সাথে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়ানো হয়েছে একটি ঘরে। তারপর একটি তন্ত্রের বোর্ড বের করে বিড়বিড় করে মন্ত্রপাঠ করছে কেউ একজন। বাইরে থেকে সায়ান্না দরজা বন্ধ করে দিয়েছে, তাই বেরোনোর উপায় নেই। জোর করে খুলতে গেলে পাশের ঘরের কেউ জেগে যেতে পারে। ফোনটাও নেই, একমাত্র তন্ত্রের মাধ্যমেই যোগাযোগ সম্ভব। কিন্তু আজ তার কি ভুল হচ্ছে? বারংবার তার সংকেত কেটে যাচ্ছে, ফিরে আসছে ঘরে। কাল সবাই উঠে পড়লে আর সে কিছুই করতে পারবে না। এই প্যারানর্মাল এক্সপার্টকে যত সহজে সে উপেক্ষা করবে ভেবেছিল, এখন বুঝেছে তা সম্ভব নয়। ফলে আরও শক্তপোক্ত ব্যবস্থা করতে হবে। কাল সকালে এই মেয়েকে এমন কিছুর সঙ্গে জড়িয়ে ফেলতে হবে যেন সে সিমিকে ছেড়ে যেতে বাধ্য হয় একদিনের জন্য। এদিকে সকলের অলক্ষ্যে এই বাড়ি থেকে বেরিয়ে এলো 2 ছায়ামূর্তি। অন্ধকারে গা মিলিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল একটি গাড়ি, তাতেই উঠে তারা চলল।
সকালে ঘুম থেকে উঠে সিমিকে দেখতে পেল না সায়ান্না। দরজা খোলা, বাড়ির সবাইকে ডাকলো সে, কেউ কিছুই জানে না। সূর্যদীপ খুব রেগে গেলেন। এটা কি করলো সায়ান্না? নিজের প্রতি ওভার কনফিডেন্স এত! সিমি কোথায়, তাকে কিভাবে খুঁজবেন তিনি? আর একজনকে কি অ্যালাউ করা যেত না ঘরে? আই এম সো সরি আঙ্কেল, আমি যেভাবেই হোক সিমিকে খুঁজে আনবই। নো, ইনাফ, ইউ ক্যান গো নাও। রেগে গিয়ে বললেন সেনোরিটা। দু চোখ তার জলে ভরে গেছে, লারাও কাঁদছেন। আজই অমাবস্যা, ওরা নিশ্চয়ই সিমিকে ধরে নিয়ে গেছে। আমাদের পুলিশে খবর দেওয়া উচিত। অয়নও কাল বেরিয়ে গেল। বৌমা, একবার দেখো না, থানায় তোমায় সবাই চেনে। দাদা, আমি ফোন করেছি। অফিসিয়াল ডায়েরি ওরা হয়তো নেবে না, কারণ 24 ঘন্টা হয়নি এখনো, কিন্তু ওরা পার্সোনালি খোঁজ করে দেখবে। আপনি একবার যান। আমি তো এক্ষুনি রাস্তায় বেরোতে পারবো না, ডক্টর বারণ করেছেন। সায়ান্নাকে প্রায় বের করে দেওয়া হলো। এদিকে বাইরে প্রচণ্ড বৃষ্টি, হয়তো সেই জন্যই মোবাইলে নেটওয়ার্ক কাজ করছে না। ভোরের দিকে রিকের সহকর্মী কাজ হয়ে গেছে। সিমি তাদের দখলে এমন একটি সংকেত পায়, আর যোগাযোগ করতে বারণ করা হয়, ধরা পড়ার চান্স আছে তাই। সেনোরিটা আর সূর্যদীপ থানায় দেখা করে আসেন। সবাই খুবই আতঙ্কিত। এদিকে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে আসছে। সব প্রথা নিয়ম মেনে হয়েছে, কিন্তু সিমিকে এখনো নিয়ে আসেনি সে। মনেও পাওয়া যাচ্ছে না, ওই বাড়িতে সংকেতও যাচ্ছে না। আজ 3 নম্বর অমাবস্যা। আজ যদি এই পুজো না হয় তবে কোনোভাবেই সারা জীবনে এই প্রথা আর করতে পারবে না। মূল উপাসকের মৃত্যু অসম্ভব নয়, ফলে আর একটাই উপায়, সিমির শরীরে সুপ্ত পিশাচিনীকে জাগ্রত করা। সেই নিয়ে আসবে সিমিকে। নিজের শরীরে 3 ফোঁটা রক্ত দিয়ে পিশাচিনীকে আহুতি দিল রিক। জেগে উঠছে পিশাচিনী। মেয়েটি চলেছে নাকি তাকে নিয়ে চলা হচ্ছে? ঝড় বৃষ্টি ছাপিয়ে কি প্রচণ্ড তার পায়ের গতি। হয়তো পুরনো বাড়িটা। রাত প্রায় 11টা। সে প্রবেশ করল। উল্লাস করে উঠল রিকের দল। মোমবাতির আলোক বৃত্তে যখন তার শরীরটা এসে পড়ল, সবাই চমকে উঠল। এ তো সিমি নয়। রিক চিনতে পারল, এ তো ডিম্পি। কিন্তু পিশাচিনী ডিম্পির শরীরে কেন? তারা আগের অমাবস্যায় সিমিকে উৎসর্গ করেছে, এখন ডিম্পিকে বলি দেওয়া সম্ভব নয়। অন্য পুরুষগুলি ভোগের লালসা নিয়ে এগিয়ে আসছিল ডিম্পির দিকে। মুহূর্তের মধ্যে একদল পুলিশ ঘিরে ফেলল তাদের। হাতে ছুরিটা দিয়ে নিজের শিরা কেটে ফেলল রিক। আগুনের উপর ধরল হাত। গল গল করে আগুনে ঝরে পড়তে থাকলো রক্ত। সঙ্গে সঙ্গে দুর্বোধ্য কিছু মন্ত্র বলে চলল সে। পুলিশ দলের পেছন থেকে বেরিয়ে এলো সায়ান্না, কিন্তু মুহূর্তের মধ্যে ডিম্পির মধ্যে থাকা পিশাচিনী তার পাশে পড়ে থাকা ছুরিটা ব্যর্থ লক্ষ্যে ছুড়ে দিল। একটি পুলিশের গলায় গিয়ে লাগলো। সম্ভবত তিনি সেই মুহূর্তেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন। এবার সেই পিশাচিনী ডিম্পির দেহে ভর করে দেওয়াল বেয়ে উঠে অন্ধকারে মিলিয়ে গেল। রিক চিৎকার করে উঠল, এবার কি করবে সায়ান্না ম্যাম? প্যারানর্মাল এক্সপার্ট। আমাদের শক্তির কাছে তোরা চূর্ণপটি। দেখ এখানে উপস্থিত সবাই কেমন মরিস। অন্ধকার বাড়িটা। রিক সমেত সকলকে গাড়িতে তুলে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। এদিকে সিমির বাড়িতেও কয়েকজন মহিলা পুলিশ রয়েছে। কি হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। সবাই এক ঘরে বন্দি, কারোর বেরোনোর অনুমতি নেই। বাড়ির চারিপাশে পুলিশের পাহারা। ডিম্পিকে কথা দিয়েছিল সায়ান্না, তার কোনো ক্ষতি সে হতে দেবে না। সায়ান্না, অয়ন আর একজন পুলিশ অফিসার মধ্যে খুঁজে চলেছে ডিম্পিকে। হঠাৎ খিলখিলিয়ে একটা হাসি। সেই হাসি লক্ষ্য করে ছুটে যায় 3 জন। ফাঁকা ঘরে বারবার প্রতিফলিত হয়ে ফিরে আসে সেই শব্দ। অন্ধকারে জল জল করছে একজোড়া চোখ। টর্চের আলো পড়তেই তারা দেখে ডিম্পির শরীরটা দেওয়াল বেয়ে কিছুটা উঠে তাদের দিকে তাকিয়ে আছে। গুমোট ঘরেও তার রাশি রাশি চুল উঠছে। কি ভয়ানক সেই দৃশ্য। বুকের রক্ত জল হয়ে যায় তার অট্ট হাসিতে। এরপর দেওয়াল বেয়ে এগিয়ে আসতে থাকে ওদের দিকে। ইন্সপেক্টর বন্দুক তাক করেন। সায়ান্না বাঁধা দেয়, আপনার গুলিতে ওর কিছুই হবে না।
ভুলে যাবেন না, ডিম্পির ক্ষতি করতে কিন্তু আমরা পারি না। শুধু একসাথে থাকুন, এক পাও নড়বেন না। ডিম্পি সায়ান্নার উপর ঝাঁপিয়ে পড়ে। সায়ান্নাও প্রস্তুত ছিল। সঙ্গে সঙ্গে ডিম্পির হাতে বাঁধা কেবেলটায় একটা সুইচ টিপে দেয় সে। মাটিতে লুটিয়ে পড়ে ডিম্পি। এখানেই নাটকের জবনিকা পতন নয়, বাকিটা না হয় সিমির বাড়ি গিয়েই শোনায়। সকাল 6টা। অনেকদিন পরেই মুখে হাসি নিয়ে বাড়ি ফিরল সিমি, সঙ্গে সায়ান্না, ডিম্পি, আয়নবাবু। বাড়ির চারপাশ পুলিশে ঘিরে ফেলেছে। সিমিকে ঢুকতে দেখে সকলে হাঁপ ছেড়ে বাঁচল। চোখ মুখ পরিশ্রান্ত। সায়ান্নার বাবা মাও এসেছেন মেন নির্দেশে। সবাই চুপ করে তাকিয়ে আছে সায়ান্নার দিকে। সায়ান্না শুরু করল। ওকে, ঘটনাটা পুরোটা আমি জানি না, তবে কিছুটা বলছি, বাকিটা সেনরিটা আন্টি শুধরে নেবেন। মুখ ফ্যাকাশে হয়ে গেছে তার। আস্তে আস্তে উঠে পালাতে গেলেন। মহিলা পুলিশেরা সঙ্গে সঙ্গে হাত করা পরিয়ে বসিয়ে দিলেন। সায়ান্না বলে চলল, রিক এই কাজটি করেছিল সম্পত্তি পাওয়ার জন্য। ছোট কাকিমা, আপনার মিসক্যারেজটাও কিন্তু প্ল্যান্ড। সব সম্পত্তি সে শয়তানের উপাসনায় লাগাতে চায়। সিমি এসে যাওয়ায় তার সম্পত্তি ভাগ হবে জেনে সিমিকেই টার্গেট করে সে। কিন্তু এক্ষেত্রে কোনো মহিলা হেল্প করে তাকে। কিন্তু কে সেই মহিলা জানেন? আর কেউ না, সেনরিটা আন্টি। হে, সব কি? আমি কেন? কি প্রমাণ আছে তোমার কাছে নিজের মেয়েকে? কারণ আপনি সিমির মা নন। কি সূর্যদীপ আঙ্কেল, ঠিক বলছি তো? সিমির আসল মা হলো লারা আন্টি। সেনরিটা আন্টি আর কেউ নয়, একজন হাই প্রোফাইল এসকর্ট, সঙ্গে সম্ভবত তন্ত্রের উপাসক। আঙ্কেল, আপনার যৌবনে ঠিক কি হয়েছিল যদি একটু বলেন, তাহলে আমি বাকিটা ব্যাখ্যা করতে পারি। চমকে উঠলেন সূর্যদীপ। তার চোখ ছলছল করে উঠল। তখন সদ্য এমএ পাশ করে বিদেশ যাওয়ার অফার পাই। বন্ধুরা আবদার করে ট্রিট দেওয়ার জন্য একটি বারে। আগে কখনো যাইনি, ওরাই নিয়ে যায়। সেখানেই আলাপ হয় মালিনীর সাথে। মালিনীর চোখে মুখে একটা আকর্ষণ ছিল, হাতছানি ছিল। সেটা ভোগের নয়, বরং আমি ওকে ভালোবেসে জীবন সঙ্গী করতে চেয়েছিলাম। ওর অতীত আমাকে জানায়, আমার নেশা চেপে বসে। কিন্তু বাড়িতে জানালে বাবা মা খুব কষ্ট পাবেন, তাই ওকে নিয়ে বিদেশ চলে যাওয়ার সিদ্ধান্ত নিই। খুব হাই প্রোফাইল হওয়ার জন্য কোনো কিছুর অভাব ছিল না ওর, কিন্তু এখানে ওর অতীত গোপন রাখা সম্ভব হতো না। আমার সাথে ও চলে আসে, তারপর খ্রিস্টান ধর্ম নিয়ে নাম বদলে দেওয়া হয় ওর। আমরা বিয়ে করি। বাবা মা মেনে না নেওয়াতে সুবিধাই হয়, আমাদের আর ফিরতে হয় না। ওর প্রতি অমোঘ আকর্ষণে ঠিক ভুল সবটা বিচারের ক্ষমতা হারিয়ে যায় আমার। আমার বিশ্বাস আপনি এটা নিজের ইচ্ছেই করেননি, তন্ত্র আপনাকে দিয়ে করিয়েছে। কি সেনরিটা আন্টি, ঠিক বললাম তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি করিয়েছি। তন্ত্রের উপাসনার জন্য দরকার ছিল একটা খাঁটি মানুষের। সবাই আসতো আমার কাছে ভোগের আশায়, একমাত্র সূর্যের চোখেই সেই ভালোবাসা দেখি আমি। আর তার পর মুহূর্তেই আমি প্ল্যান ভেবে ফেলি, সূর্যের কন্যা সন্তানই হবে আমার সাধনার পথ। সেই সন্তানকে জন্ম দিয়ে কৈশোর থেকে যৌবনে নিয়ে এসে আমায় পুজোয় বসতে হবে। কিন্তু বাদ সাধল প্রকৃতি। আপনার তো পরপর 3টে মিসক্যারেজ হয়, তাই না? ইয়েস, আমি করাই। আমি জানতে পারি টেস্টের মাধ্যমে পুত্র সন্তানের মা হতে চলেছি আমি। কিন্তু সূর্যের প্রথম সন্তানকে তো কন্যা হতেই হতো, তাই আপনি নিজের সন্তানদেরকেই বলে দিয়ে দিলেন। তন্ত্রের এমনই নেশা। এরপর আমি অসুস্থ হয়ে পড়লে লারা আসে আমার দেখাশোনা করতে। তখনই আমি দ্বিতীয় প্ল্যান শুরু করি। লারার সঙ্গে সূর্যের মিলন ঘটায় আমি আবার তন্ত্রের মায়াজাল বিস্তীর্ণ করে। সূর্য অপরাধবোধে ভুগতে থাকে। লারা তখন জন্ম দেয় সিমির। এরপর লারাকে তাড়িয়ে দিয়ে সিমিকে কেড়ে নেওয়া ছিল আমার মূল লক্ষ্য। লারা তখন অসহায়, তার পক্ষে সিঙ্গেল মাদার হয়ে সিমিকে ভালোভাবে মানুষ করা কোনোদিনই সম্ভব ছিল না। তাই সে সিমিকে আমায় দত্তক দিতে রাজি হয়। সূর্যের আপত্তি করার ক্ষমতা ছিল না, কিন্তু লারা সেই সময় ভীষণ কান্নাকাটি শুরু করে যে তাকে যেন মেয়ের গভর্নেন্স করে রাখা হয়। তাই হলো, সিমি বড় হলে আমি ওকে ইন্ডিয়ায় আসার জন্য উৎসাহিত করি, কারণ এই প্রক্রিয়াতে আমার অনেক সাহায্য লাগতো। যে কয়জন আমাকে সাহায্য করতে পারতো তারা এখানেই থাকে। এই বাড়িতে এসে রিকের সহায়তা পেয়ে যাই ওর তন্ত্রে উৎসাহ দেখে।
তারপর ওকে আমার লোকেদের সাথে যোগাযোগ করে সবটা শিখিয়ে দিই। এর ফলে দুজনেই সমান শক্তি পাবো এবং সব সম্পত্তি শয়তানের উপাসনায় কাজে লাগাতে পারবো। এর মধ্যে ডিম্পি সবটা দেখে নেবে বুঝতে পারিনি আমি। আর তুমিও ইন্ডিয়ান রিসার্চার, খুব বেশি কিছু পারবে না এটা আমার বিশ্বাস ছিল। ইন্ডিয়াতে প্যারানর্মাল রিসার্চ বিশেষভাবে ডেভেলপ করেনি সেটা আমি জানতাম। আন্টি, আপনি নিজের দেশকেই দুর্বল ভাবলেন, এখানেই তো ভুলটা করলেন। কিন্তু দিদি, আমি চলে যাওয়ার পর সেদিন কি হলো? খুবই সহজ। তুই চলে গেলে আমি সবাইকে ঘরে বন্দি করে বাইরে এনার্জি ব্যারিয়ার লাগিয়ে দিই। এটা খানিকটা জ্যামারের মতো, সিগন্যাল ঢুকতে বেরোতে দেবে না। তন্ত্র সাধনাও তো ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল রে। এরপর সিমিকে মাঝরাতে বাড়ি থেকে বের করে আরশির হাতে তুলে দিই। তন্ত্র সাধনার মাধ্যমে যে সিগন্যাল পাঠানো হয় তা আর কিছু নয়, কিছু ইনফরমেশন। যেমন ঠিক রিক পাঠানোর চেষ্টা করেছিল সেনরিটা আন্টিকে, সেই ডেটা হ্যাক করে আমি পাল্টে দিই। ফলে তিনি ভাবেন যে সিমিকে ওরা নিয়ে গেছে। পরদিন সকালে আমায় বের করে দিয়ে হেল্প করেন সূর্যদীপ আঙ্কেল। উনি কিছুটা জানতেন, ওনার দায়িত্ব ছিল সকলকে চোখে চোখে রাখা। এদিকে ঘরে এসে আমি তোর আর সিমির মধ্যে নেগেটিভ এনার্জি ট্রান্সফারের প্রসেস চালু করে দিই। সুপ্ত অবস্থায় থাকা সেই শক্তি বুঝতে পারে না কি হচ্ছে। তোদের দুজনের শরীরেই একটি করে ট্রান্স রিসিভার যুক্ত করা হয়। সেই অ্যান্টেনা নেগেটিভ এনার্জিকে প্রেরণ করে বাতাসে, তোর অ্যান্টেনা তাকে রিসিভ করে। ফলে এই শক্তি তোর শরীরে চলে যায়। এই অ্যান্টেনার রিসিভারে একটা পার্টিকুলার পাসওয়ার্ড থাকে, ফলে অন্য কেউ তাকে রিসিভ করতে পারে না। তোর শরীরে আগে থেকেই একটা লোকেশন ফাইন্ডার লাগানোই ছিল। তুই বেরিয়ে গেলে পুলিশ আর আমি তোকে ফলো করি, কারণ ওদের ধরাটা খুব জরুরি ছিল। ওদের কাছে পৌঁছে গেলে রিক তোকে দেখেই কিছু একটা করবে আমি জানতাম। পিশাচিনীর শক্তি মানে নেগেটিভ এনার্জির মান বা ম্যাগনিটিউড সে মন্ত্রপাঠ করে বহু গুণ বাড়িয়ে দেয়। তখনই তোকে খুঁজে ট্রান্সমিটারের সুইচটা টিপে দিই। ট্রান্সমিট হয়েই এই নেগেটিভ এনার্জি আর একটা শরীর খুঁজবে, কিন্তু পাসওয়ার্ড অনুযায়ী তাকে ফিরতে হবে সিমির কাছেই। সিমিকে প্রস্তুত রেখেছিল আরশি, শুধু আমায় একটা প্রোগ্রামিং করতে হয়েছিল। প্রথমবার করেছি, খুব রিস্ক ছিল। একটু ভুল হলে সব শেষ হয়ে যেতে পারত। তোর ঘরে ক্লাস 12-এর ফিজিক্স বই আছে দেখলাম। কি ডিম্পি, নিউক্লিয়ার ফিশন বা নিউক্লিয় বিভাজন পড়েছিস তো? হ্যাঁ। এবার ওয়ার্কিংটা একটু বল দেখি। ওই তো, কোনো ভারী মৌলের নিউক্লিয়াস যখন নিউট্রন দিয়ে আঘাত করা হয়, সেটি হালকা মৌলের নিউক্লিয়াসে বিভাজিত হয় আর প্রচুর শক্তি উৎপন্ন হয়। ব্যাস ব্যাস, ঠিক আছে। ইউরেনিয়াম উত্তর মৌলগুলিকে বিভাজনের কাজে লাগানো হয়। হিরোশিমা নাগাসাকির পরমাণু বোমা বিস্ফোরণের কথা তো সবাই জানেন। সুতরাং এই ইউরেনিয়াম নিয়ে কাজ করা মানে বুঝতেই পারছেন, আমাদের রিসার্চ সেন্টার খুব সহজে এর অনুমতি দেয় না। এখানে আরশি আমার হয়ে স্যারকে বুঝিয়ে সেই অনুমতি জোগাড় করে। প্রোগ্রামিংয়ে একটু ভুল হলেই এই রিয়াকশন কন্ট্রোলের বাইরে চলে যেত, এবং হয়তো পদার্থ কম বলে শহরের কিছু হতো না, কিন্তু বিস্ফোরণে ল্যাব ডেস্ট্রয় হয়ে যেতে পারত। কিন্তু আরশি আমায় ভরসা করে, আর দীপনও, যদিও ও অনেকটাই জুনিয়র। ওরা ছিল ল্যাবে। প্রোগ্রাম এমনভাবেই সেট করি যাতে সিমির শরীরের দিকে ধেয়ে আসা সেই নেগেটিভ শক্তি প্রথমেই নিউক্লিয়ার রিঅ্যাক্টরে প্রবেশ করে। আর সে সিগন্যাল পেয়ে সিমির হাত থেকে ট্রান্স রিসিভার খুলে দেয় আর প্রোগ্রাম চালিয়ে দেয়। এই প্রোগ্রাম ডিটেক্ট করে নেয় ওই শক্তিকে ধ্বংস করতে ঠিক কতটা শক্তি লাগবে, ঠিক ততটাই চেন রিয়াকশন চালিয়ে সে স্টপ করে দেয়। সায়ান্না নীলের পাঠানো বই থেকে জানতে পারে এই শক্তির ধ্বংস সাধারণ কোনো শক্তির দ্বারা সম্ভব নয়। তার জন্য নিউক্লিয়ার ফিশনই একমাত্র ভরসা। তাই এই বিপজ্জনক স্টেপ তাকে নিতে হয়। সেনোরিটার জেল হয়। লারাকে বিয়ে করেন সূর্যদীপ। এক মা ফিরে পান তার মেয়েকে। দেশে ফিরে মাতৃভূমির প্রতি টান অনুভব করেন সায়ান্নার বাবা মাও, আর তাদের মেয়েকে নিয়ে গর্বের শেষ নেই। কাজ মিটিয়ে তারাও দেশে সেটেল করবেন খুব শিগগিরই। আজ নিজের হাতে বিরিয়ানি বানিয়েছে সায়ান্না। যারা না থাকলে সফল হতো না সে, তাদের ট্রিট দিতে হবে না? তার কিছু বন্ধু সবুজ, রাজস্মিতা, প্রিয়াঙ্কা, নীলাদিত্য, অনুরক্ত, আরশি, দীপন, ডিম্পিও আছে। সবুজ বলে ওঠে, ভাই দীপন, বিরিয়ানিতে তোমার মন নেই দেখছি। কালে টোল মানে ওই ডিম পেলে বেশি মনোযোগ। লজ্জা পেয়ে ডিম্পি এক ছুটে ঘর থেকে বেরিয়ে যায়। ক্যাবলার মতো চেয়ে থাকে দীপন। হো হো করে হেসে ওঠে সবাই।
এতক্ষণ শুনছিলেন নবনীতা মণ্ডলের লেখা সায়ান্না সিরিজের দ্বিতীয় গল্প নিউক্লিয়তন্ত্র। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। আপনার লেখা বা পছন্দের কোনো গল্প শুনতে আমাদের মেল করতে পারেন frequencylife5@gmail.com এই ঠিকানায়, এবং ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ হন্টেড 100। হন্টেড 100-এর আরও নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। শুনতে থাকুন Haunted 100।